আচ্ছা, তো হ্যালো এভরিওয়ান। আমাদের আজকের ক্লাস এটা শুরু করার আগে আমরা গত ক্লাসে একটা পার্ট হচ্ছে বাকি রাখছিলাম। হ্যাঁ, রিটেন পার্টটা। ওই রিটেন পার্টটা হচ্ছে আজকে আমরা ক্লাসে আগে সলভ করব, করে তারপর আমরা আজকের ক্লাস শুরু করব। তো একটা ম্যাথ একটু হোমওয়ার্ক করতে বলছিলাম, এই যে ওয়াই সমান সমান -2x - 8, এই ম্যাথটা 14 নম্বর, এটা কি আপনারা করতে পেরেছেন? কেউ না পারলে একটু জানাবেন আমাকে, হ্যাঁ? ওকে, তো লগ বাদ আমরা এই ম্যাথটা একটু দেখি। রিটেন এখানে কি বলেছে? এখানে বলেছে দ্য পোস্টেড ওয়েট লিমিট ফর আ উডেন ব্রিজ ইন বান্দরবান ইজ 6,000 কেজি। মানে কি? মানে হচ্ছে একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপরে যে গাড়ি উঠবে সেই গাড়ির যে ওয়েট, এই ওয়েট লিমিট হচ্ছে 6,000 কেজি। এটার অর্থ হলো যদি এই ব্রিজের উপর দিয়ে 6,000 কেজির উপরে কোনো গাড়ি যায় তাহলে ব্রিজটা ভেঙে যাবে। ব্রিজটা সর্বোচ্চ 6,000 কেজি পর্যন্ত ওয়েট লিফট করতে পারবে বা তার ওটা বহন করতে পারবে। সবাই কি এটা বুঝতে পারছেন অর্থটা? জি স্যার। এবার দেখেন, বলতেছে এ ডেলিভারি ট্রাক দ্যাট ইজ ক্যারিং এ আইডেন্টিক্যাল বক্সেস ইচ ওয়েইং 14 কেজি। অর্থাৎ একটা ডেলিভারি ট্রাক কিছু পরিমাণ বক্স, যেগুলো সবগুলো দেখতে একই রকম, আইডেন্টিক্যাল, এরা সবাই হচ্ছে আইডেন্টিক্যাল, এরকমের কিছু বক্স ক্যারি করছে, যে বক্সগুলোর প্রত্যেকটার ওয়েট হচ্ছে কত কেজি? 14 কেজি করে। উইল পাস ওভার দ্য ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে ট্রাকটা যাবে। ইফ দ্য কম্বাইন্ড ওয়েট, সমন্বিত ওজন, কার কার? অফ দ্য এমটি ডেলিভারি ট্রাক, খালি গাড়ি এবং এর ড্রাইভার, এই দুইটা মিলে, অর্থাৎ খালি গাড়ি এবং ড্রাইভার এই দুইজনের সমন্বিত ওয়েট কত? 4,500 কেজি। এদের ওয়েট মিলে হচ্ছে 4,500 কেজি। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু ফর দ্যাট উইল কিপ দ্য কম্বাইন্ড ওয়েট অফ দ্য ট্রাক, ড্রাইভার অ্যান্ড বক্সেস বিলো দ্য ব্রিজ ওয়েট লিমিট। অর্থাৎ এইটা যদি হয়ে থাকে ঘটনা, তাহলে সে সর্বোচ্চ কয়টা বক্স ক্যারি করতে পারবে এই ব্রিজের উপর দিয়ে নিয়ে যাওয়ার সময় এই ট্রাকে করে। তাহলে দেখেন আমাকে এখানে দেওয়া আছে কি কি। আমার এখানে দেওয়া আছে গিভেন ট্রাক অ্যান্ড ড্রাইভার্স কম্বাইন্ড ওয়েট কত? 4,500 কেজি। অ্যান্ড ওয়েট অফ ইচ বক্স কত? সেটা 14 কেজি। নাও অ্যাজ দ্য ওয়েট লিমিট অফ দ্য ব্রিজ ইজ 6,000 কেজি, যেহেতু ব্রিজের ওয়েট লিমিট হচ্ছে 6,000 কেজি, দেন দেন লেট, আচ্ছা এটা না, এটা অ্যাজ না দি দ্য ওয়েট লিমিট, এটাও তো দেওয়া আছে, এটাও তো গিভেন, রাইট? এটাও গিভেন, সো দ্য ওয়েট লিমিট দেওয়া আছে 6,000 কেজি। নাও লেট নাম্বার অফ বক্স that can be carried, on the bridge, ব্রিজের উপরে ক্যারি করা যাবে এই বক্সের সংখ্যা কত? আমি ধরে নিলাম n। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আপনি একটু চিন্তা করে দেখেন তো, যদি আমি ধরে নেই যে আমি এই ট্রাকে করে n সংখ্যক বক্স ক্যারি করতে পারবো, তাহলে প্রশ্ন অনুযায়ী ট্রাক এবং ড্রাইভারের সমন্বিত ওয়েট যেটা, অর্থাৎ 4,500 কেজি, প্লাস প্রতিটা বক্সের ওয়েট হচ্ছে 14 কেজি, এরকমের বক্স আছে কয়টা? আমি ধরে নিচ্ছি n। এই যে ওয়েটটা, টোটাল ওয়েট, এটাকে অবশ্যই ছোট হইতে হবে অথবা সমান হইতে হবে কার? 6,000 কেজি। ঠিক কিনা বলেন? জি স্যার। সবাই কি এটা বুঝতে পারছেন যে 4500 প্লাস 14 ইন্টু এক্স, আমি এটা কিন্তু গুণ চিহ্ন, হ্যাঁ, 14 ইন্টু এন, এটাকে অবশ্যই কি হইতে হবে? ছোট হইতে হবে, অথবা সর্বোচ্চ গেলে সে কি হইতে পারবে?
ব্রিজের যে লিমিটটা আছে সেটা সমান হইতে পারবে, হুইচ ইজ 6000 কেজি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিনা 14n ইজ লেস দেন অর ইকুয়াল, 6000 থেকে 4500 বাদ দিলে থাকবে কত, 1500, বা n সমান সমান সরি n লেস দেন অর ইকুয়াল কত আসবে, 1500 ডিভাইডেড বাই 14, হুইচ ইজ কত, কত হয় বলেন তো? একবার হাতে থাকে এক, 10-এর ভিতরে যায় না, 0, 100-এর ভিতরে 14 কয়বার যাবে, 6 বার, 7 বার, তাই না? 107 98, দশমিক 7 বার যাবে, দশমিক কত, 14। দশমিক 2 বাকি থাকে, তাহলে 2 এর ভিতর 20-এর ভিতরে যাবে একবার, ঠিক আছে, একবার যাবে 20-এর ভিতরে একবার, অর্থাৎ 14, একবার যদি যায় 6, 6-এর ভিতরে যাবে আরো 4 বার, অর্থাৎ 56, 40-এর ভিতরে যাবে আরো কয়বার, 2 বার, ঠিক আছে, এভাবে এটা যেতে থাকবে। দ্যাট মিনস আপনার যে বক্সের সংখ্যা সেটাকে অবশ্যই কি হইতে হবে, 107.142 এর থেকে ছোট হইতে হবে। বাট এবার আপনারা একটা জিনিস একটু চিন্তা করে বলেন তো, নাম্বার অফ বক্স কি ইন্টিজার হইতে হবে না? জি স্যার। যে কয়টা বক্স ক্যারি করবে এটা তো ফ্র্যাকশন হইতে পারবে না, বক্স তো আস্ত বক্স, তাই না? তার মানে যেহেতু এন এর মানটা হইতে হবে 107 এতর চেয়ে কম, তার মানে নাম্বার অফ বক্স অ্যাকচুয়ালি কত, নাম্বার অফ বক্স হবে সর্বোচ্চ ক্যারি করা যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম নাম্বার অফ বক্স ইকুয়ালস টু কত হবে, 107, অর্থাৎ 107 পিস, টোটাল 107 পিস বক্স সে কি করতে পারবে, সেফলি এই ব্রিজের উপর দিয়ে ক্যারি করতে পারবে। কারণ যদি সে 108টা বক্স নেয় তাহলেই কি হয়ে যাবে, এই যে ভ্যালুটা আছে 4500 প্লাস 14 × n, সেটা 6000-এর চাইতে বড় হয়ে যাবে, বা 6000-এর চাইতে বড় হইলে ব্রিজের উপর দিয়ে সে যেতে পারবে। সবাই বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। ইজি না? একদম ইজি ম্যাথ, কিন্তু কিন্তু প্রশ্নটা পড়তে হবে একটু ঠিক মতো, একটু বড় প্রশ্ন, দেখতে একটু বড় লাগতেছে বাট ভেরি ইজি। ঠিক আছে, এবার একটু এই প্রশ্নটা দেখেন কি বলছে, নাম্বার 18। স্যার এখানে গত বলতেছে, ক্লাসটা হোমওয়ার্কটা যদি একটু দেখিয়ে দিতেন। হোমওয়ার্কটা দেখাবো আমি, রিটেনটা শেষ করি দেখাই দিচ্ছি, একটা ম্যাথই আছে রিটেনের, এটা একটু করি আগে। দেখেন কি বলছে, দ্য প্রফিট অফ আ কোম্পানি ইজ গিভেন ইন টাকা বাই পি ইকুয়ালস টু এত, অর্থাৎ একটা কোম্পানি, আচ্ছা এখানে 2 হবে না, এটা 3 হবে, হ্যাঁ প্রশ্নটা একটু ভুল আছে, এটা 3 হবে। সো দ্য প্রফিট অফ আ কোম্পানি ইজ গিভেন ইন টাকা বাই পি ইকুয়ালস টু এত, অর্থাৎ এইটা হচ্ছে একটা কোম্পানির প্রফিট, প্রফিটটা কত দেওয়া আছে, 3x² মাইনাস 35x প্লাস 50, যেখানে এক্সটা কি, ওয়ার এক্স ইজ দ্য অ্যামাউন্ট ইন টাকা স্পেন্ড অন অ্যাডভার্টাইজিং, অর্থাৎ এক্স হচ্ছে সেই পরিমাণ টাকা যেটা বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়েছে। তো এই এক্স এর সাপেক্ষে একটা প্রফিট ফাংশন তৈরি করা হয়েছে, যে প্রফিটটা হচ্ছে 3x² মাইনাস 35x প্লাস 50। আমাকে জিজ্ঞাসা করছে ফর হোয়াট ভ্যালুজ অফ এক্স, এক্স এর কোন মানের জন্য কোম্পানি মেক আ প্রফিট, কোম্পানি প্রফিট বানাবে, মানে কোম্পানির প্রফিট হবে। এখন দেখেন যদি কোম্পানির প্রফিট হয়, প্রফিট যদি হয় তার, তাহলে পি এর মানটা অবশ্যই কি জিরোর চাইতে ছোট বড় হইতে হবে না? কারণ যদি পি এর মান 0 হয় তাহলে কি কোনো প্রফিট হয়েছে, প্রফিটও হয় নাই, লসও হয় নাই, তাই না? এটা কি, এটাকে আমরা বলি ব্রেক ইভেন, ঠিক কিনা? জি স্যার। আর প্রফিটের মানটা যদি 0-র চাইতে কম হয় তার মানে কি হয়েছে, লস হয়েছে। তার মানে প্রফিট হবে কখন, যখন সেটার ভ্যালু কি হবে, 0-র থেকে বড় হবে। দ্যাট মিনস ফর দ্য কোম্পানি মেকিং প্রফিট, প্রফিট পি ইজ গ্রেটার দেন 0। সুতরাং পি এর যেটা মান 3x² মাইনাস 35x প্লাস 50, এটাকেও কি হইতে হবে, 0-র চাইতে বড় হইতে হবে না? জি স্যার। এখন আমরা এটাকে কি দেখতেছি, আমাদের এখানে একটা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি ফাংশন তৈরি হয়েছে। কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি কিভাবে সলভ করতে হবে প্রিলিমিনারির জন্য, সেটা কিন্তু গত ক্লাস আমরা করেছিলাম, ঠিক আছে, ওই মিডল টার্ম ফ্যাক্টর করার পরে আমরা বলে দিতে পারবো যে কিভাবে আসবে, বাট রিটেনে এটা করা যাবে না। একটু অ্যাপ্রোচ দেখাতে হবে। তো আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর আগে করি, ওটা তো করতে হবেই, যেহেতু 3x² মাইনাস 30x মাইনাস 5x প্লাস 50 গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে থ্রাইস এক্স কমন নেওয়া যাবে, এক্স মাইনাস 10, এখান থেকে 5 কমন নেওয়া যাবে, এক্স মাইনাস 10 গ্রেটার দেন 0। দ্যাট মিনস এক্স মাইনাস 10 থ্রাইস এক্স মাইনাস 5 গ্রেটার দেন 0। ঠিক আছে কিনা বলো? জি স্যার। প্রিলিমিনারিতে আমরা এইখানে এসে অ্যান্সার বলে দিছিলাম, সেটা কি ছিল, এখানে যেহেতু থ্রাইস এক্স, এটাকে কমন নিয়ে বাইরে আনতে হবে, তাহলে এটা হয়ে যাবে কত, এক্স মাইনাস 5/3, তাই না? তখন আমরা দেখছিলাম কি, যে যেহেতু গ্রেটার দেন সাইন আছে তাইলে
মাইনাসের পর এখানে আছে 10, এখানে মাইনাসের পরে আছে 5/3। তার মানে ছোট বা বড় যেটা, তাহলে x যেহেতু বড়, 10 যেহেতু বড়, তাহলে x হবে গ্রেটার দ্যান 10, অর 5/3 যেহেতু ছোট, x হবে 5/3 থেকে ছোট। আমরা এখান থেকেই অ্যান্সারটা বলে দিছিলাম আগের ক্লাস, ঠিক না? বলেন। জি স্যার। বাট এই রিটেনে এসে এই কাজটা আমরা করতে পারবো না। রিটেন আমাকে যেটা করতে হবে সেটা একটু দেখেন আপনারা। এই যে x-10 আর thrice x-5, একটু চিন্তা করে বলেন তো যে এই দুটো কি আমি দুইটা সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারি? তার মানে দুইটা সংখ্যার গুণফল গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 মানে কি? পজিটিভ। তার মানে দুটো সংখ্যার গুণফল পজিটিভ, ঠিক কিনা বলেন? জি স্যার। আর দুটো সংখ্যার গুণফল পজিটিভ কখন হয়? দুটো সংখ্যার গুণফল পজিটিভ কখন হবে? দুইটা সেম চিহ্ন থাকবে। স্যার পজিটিভ Yes, মাল্টিপ্লাই যখন করলে দুইটার নেগেটিভ সাইন মাল্টিপ্লাই করলে। রাইট, যখন দুইটার সাইন সেম হবে। এক লাইনে মনে রাখবো আমরা, যখন দুইটার সাইন সেম হবে তখন তাদের গুণফল কি হবে? পজিটিভ হবে। যখন তাদের সাইনটা উল্টা হবে তখন তাদের গুণফলটা কি হবে? নেগেটিভ হবে। দ্যাট মিনস যেহেতু এদের গুণফল পজিটিভ, তার মানে ইদার হয় দুইটাই কি হবে? পজিটিভ। তাহলে কি আসবে? x গ্রেটার দ্যান 10 অ্যান্ড x গ্রেটার দ্যান 5/3, ঠিক কিনা বলেন? জি স্যার, এমনই তো হবে। বাট একটু চিন্তা করে দেখেন, আমি যে বলতেছি x হচ্ছে 10-এর বড় এবং x হচ্ছে 5/3-এর বড়, তাই না? x 10-এর বড় এবং x হচ্ছে 5/3-এর বড়। তাইলে ভাই আপনারা নিজেরা একটু চিন্তা করে বলেন তো যে যেটা 10-এর বড় সে কি এমনিতেই 5/3-এর বড় না? অবশ্যই 5/3-এর বড় হবে না? 10-এর চাইতে বড় যে সংখ্যা তা কি অবশ্যই 5/3-এর চাইতে বড় সংখ্যা হবে না? জি স্যার। হ্যাঁ স্যার। কিন্তু আমি যদি 5/3-এর চাইতে বড় সংখ্যা নেই, তা যে 10-এর বড় হবেই এমন কি কোনো কথা আছে? আচ্ছা, নাই। দ্যাট মিনস এই দুটো সমাধানকে আমরা একত্রে x ইজ গ্রেটার দ্যান 10 বলতে পারি না, কারণ এইটা বললে আমার দুইটা কন্ডিশনই কি করে? স্যাটিসফাই করে, স্যার। হ্যাঁ ঠিক স্যার। আছে? অথবা কি আছে, কি বলছিলাম, এটা তো দুইটাই পজিটিভ ধরছি, আরেকটা অথবা কি ছিল? এটাও নেগেটিভ এন্ড এটাও নেগেটিভ। তার মানে x লেস দ্যান 10 এন্ড x ইজ লেস দ্যান 5/3, ঠিক কিনা বলেন? জি স্যার। তার মানে একটু খেয়াল করেন, 10-এর চাইতে কোনো একটা সংখ্যা যদি ছোট হয় তা কি 5/3-এর চাইতেও ছোট হবে এমন কি কোনো নিশ্চয়তা আছে? না স্যার। আচ্ছা, না স্যার। কিন্তু 5/3-এর চাইতে ছোট যে সংখ্যা সে কি অবশ্যই 10-এর চেয়ে ছোট হবে না? জি স্যার। তার মানে এই দুটো সমাধান তো আমি কম্বাইন করলে x ইজ লেস দ্যান 5/3 লিখতে পারি কিনা বলেন? কারণ এইটা লিখলে দুইটা কন্ডিশনই কি করে? স্যাটিসফাই করে, ঠিক কিনা? তার মানে দেখেন আমি সমাধান পেলাম কয়টা? প্রথম পার্ট থেকে আমি একটা সমাধান পেলাম, অথবা আমি আরেকটা সমাধান পেলাম। সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি? সুতরাং x ইজ গ্রেটার দ্যান 10 অর x ইজ লেস দ্যান 5/3। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা যে সমাধানটা লিখছিলাম এই সমাধানটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে এখন বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই কথাটা তখন বলছি যে কেন এই জিনিসটা থেকেই আমরা সরাসরি অ্যান্সারটা লিখতে পারি, কারণ এই ক্যালকুলেশন করলে আপনি এই অ্যান্সারটা পাবেন। প্রিলিতে আমরা এই সময়টা সেভ করছি, নাথিং এলস। বাট সিস্টেম হচ্ছে এটা। তার মানে কি? তার মানে এক্স এর মান কত হবে? হয় এক্স এর মানকে 10 টাকার বেশি হইতে হবে, অথবা এক্স এর মানকে 5/3 টাকার কম হইতে হবে যদি কোম্পানি প্রফিট করতে চায়, ঠিক আছে? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আসেন একটু ওই যে হোমওয়ার্ক যেটা করতে বলছিলাম আপনাদের, ওই ম্যাথটা একটু দেখি। হ্যাঁ, এই ম্যাথে বলা আছে এক্স ইজ এন ইন্টিজার। এক্স কি? একটা ইন্টিজার, এবং ওয়াই এর মান হচ্ছে -2x -8। আমাকে বলতে হবে হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স, এক্স এর লিস্ট ভ্যালু অর্থাৎ মিনিমাম মানটা কত, ফর হুইচ ওয়াই ইজ লেস দ্যান 9, যেটার জন্য ওয়াই হবে কি 9 এর চাইতে ছোট। দ্যাট মিনস ওয়াই কি? ওয়াই হচ্ছে লেস দ্যান 9। আর ওয়াই যদি লেস দ্যান 9 হয় তাহলে ওয়াই এর যে মান এটাও কি লেস দ্যান 9 হবে না? নাকি? জি স্যার। তার মানে -2x লেস দ্যান 9 প্লাস 8 অর্থাৎ 17। দ্যাট মিনস এক্স
ইজ গ্রেটার দেন -17/2। কেন করলাম? কারণ দেখেন নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে কি হয়, অসমতার দিক চেঞ্জ হয়ে যায় নাকি? Yes, sir. তো গ্রেটার দেন এত হবে, দ্যাট মিন্স কত হবে, এক্স ইজ গ্রেটার দেন -8.5, ঠিক কিনা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? Yes, sir. এবার Yes, একটা sir. জিনিস একটু, এক্স হচ্ছে -8.5 এর থেকে বড় সকল সংখ্যা, তাই না? দ্যাট মিন্স যদি আপনি একটা সংখ্যা রেখা দেখেন, মনে করলাম এটা হচ্ছে 0, এটা হচ্ছে -9, এটা হচ্ছে -8, এভাবে করে করে এটা আছে -1, তাহলে এটা আছে কোথায়? এইখানে আছে, ঠিক না? এটা এটা কত? এটা হচ্ছে -8.5, ঠিক কিনা? তাহলে -8.5 এর থেকে যদি বড় হয় তাহলে কোন দিকে যাবে? এদিকে না, ডান দিকে না, ডান দিকে। নাকি? তার মানে এই -8.5 এর ডানে যত সংখ্যা আছে এরা সবাই কি এক্স এর মান হবে না? জি স্যার। তাইলে এখন আমাকে বলেন তো, যে এরা যদি সবাই এক্স এর মান হয়, আর এক্স এর মানটা কি হবে, ইন্টিজার হবে না? বলেন তো, প্রশ্ন জি স্যার। অনুযায়ী জি স্যার। ইন্টিজার। তার মানে এই যে যতগুলো ইন্টিজার এই ডান দিকে আছে তাদের ভিতরে সবচেয়ে ছোটটা কোনটা? সবচেয়ে ছোট ইন্টিজারটা কত? -8 না? 1, না, সবচেয়ে ছোট বলছে তো। ছোট কি ভাই, যত বামে যাবেন তত ছোট সংখ্যা পাবেন না? -8 -8.5. তাহলে ইন্টিজার গুলোর ভিতরে সবচেয়ে ছোট কোনটা? দেখেন এখানে -8, -7, -6, -5 এরকম Sir, করতে করতে -8. আসছে নাকি? -8. সংখ্যা এক্স -8 এর মান হতে পারে, তাদের মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা কত? -8। দ্যাট মিনস এই অঙ্কের উত্তর হবে -8। সবাই ক্লিয়ার? বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? ওকে, তাহলে আসেন আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে ফ্র্যাকশন, ঠিক আছে? ফ্র্যাকশন এন্ড ডেসিমাল প্রিলিমিনারি পার্ট, এইটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের কথা। কিন্তু আমরা শুধু প্রিলিমিনারি পার্ট আজকের ক্লাসে পড়বো না, আমরা ফ্র্যাকশন ডেসিমালের রিটেন ম্যাথও করবো আজকের ক্লাসে। আগামী যে ক্লাসটা আপনাদের আছে সেই ক্লাসে আমরা পড়বো হচ্ছে প্রিলিমিনারি পার্ট অফ রেশিও, প্রপোর্শন, মিক্সচার এন্ড হচ্ছে পার্টনারশিপ। এই তিনটার প্রিলিমিনারি অংশ পড়বো। তারপরের ক্লাসে আমরা রেশিও, মিক্সচার আর পার্টনারশিপের রিটেন পার্টটা পড়বো, ঠিক আছে? রিটেন। তো আজকের ক্লাসে আমরা ফ্র্যাকশন শেষ করে ফেলবো যতটুকু আছে। প্রথমেই কথা হচ্ছে ফ্র্যাকশন জিনিসটা কি, বা ফ্র্যাকশন জিনিসটা কেমন দেখতে হয়, আমরা যদি সেটা একটু দেখতে যাই। দেখেন, ফ্র্যাকশনটা দেখতে হয় মূলত, ফ্র্যাকশন এটা মূলত দেখতে হয় x/y এরকম একটা আকারে, তাই না? জি স্যার। এই উপরে যেটা থাকে এইটাকে আমরা বলি হচ্ছে লব, এটার ইংলিশ নামটা হচ্ছে নিউমেরেটর, ঠিক আছে? নিচে যেটা থাকে এইটাকে বলা হয় হর, এটার নাম হচ্ছে ডিনমিনেটর, ঠিক আছে? উপরেরটা হচ্ছে নিউমেরেটর, নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর। এখন আসি ফ্র্যাকশন কত রকমের হতে পারে। বেসিক আলোচনা একদম। ফ্র্যাকশন মূলত দুই রকমের, একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, আরেকটাকে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনের বাংলা নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। প্রপার ফ্র্যাকশন কাকে বলে? প্রপার ফ্র্যাকশন হচ্ছে যে ফ্র্যাকশনের নিউমেরেটরটা ছোট, ডিনোমিনেটরটা বড়, তাকে, অর্থাৎ হর বড় হবে, লব ছোট হবে, এরকমের ফ্র্যাকশন গুলোকে কি ফ্র্যাকশন বলা হয়? প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। আর নিউমেরেটর বড়, ডিনোমিনেটর ছোট, এই ফ্র্যাকশন গুলোকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। সবাই ক্লিয়ার? বলেন। ওকে, যেটা প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশনের মান অলওয়েজ কি হয়? একের চাইতে কম হয়। প্রপার ফ্র্যাকশনের যে ভ্যালু সেটা কি হয়? একের চাইতে কম হয়। আর ইমপ্রপার ফ্র্যাকশনের ভ্যালুটা অলওয়েজ কি হবে? একের চাইতে বড় হবে, ঠিক আছে? জি স্যার। বলেন, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন এই ইমপ্রপার ফ্র্যাকশনটাকে আবার আরেকটা ফ্র্যাকশনে কনভার্ট করা যেতে পারে।
সেটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যার একটা ইন্টিজার পার্টও থাকবে এবং একটা ফ্র্যাকশন পার্টও থাকবে। ঠিক আছে? যার একটা ইন্টিজার পার্টও থাকবে, ফ্র্যাকশন পার্টও থাকবে। কিরকম? মনে করেন আমরা যদি লিখি 2 সমস্ত 1/2, দিস ইজ আ মিক্সড ফ্র্যাকশন। কেন? কারণ এই যে 2 এটা কি? এটা ইন্টিজার। আর এই যে হাফ এটা কি? ফ্র্যাকশন। ঠিক আছে? তাহলে এটা কোত্থেকে আসলো? দেখেন এই যে 5/2 এটা কি ধরনের ভগ্নাংশ বলেন তো? লব বড়, হর ছোট। কি ভগ্নাংশ এটা? Improper. ইমপ্রপার। এখন যদি আপনি 5 কে ভাগ করেন 2 বার যাবে 4 ভাগশেষ 1। এইটাকেই কি এখন দেখেন তো এই 5/2 5/2 সমান সমান কি? 2 সমস্ত 1/2 লেখা যাচ্ছে না এখন এটাকে? জি স্যার। অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন থেকে আমি কি বানালাম? মিশ্র ভগ্নাংশ বা Next. মিক্সড ফ্র্যাকশন তৈরি করলাম। বুঝতে পারছেন? বলেন কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। সোজা জিনিস একদম। ফ্র্যাকশন থেকে সবার আগে যে জিনিসটা আপনাদের শিখতে হবে, পরীক্ষায় প্রশ্ন কেমন আসে। এখন আমরা একটু টাইপে ঢুকবো। কি কি টাইপের প্রশ্ন আসতে পারে? টাইপ প্রথমটাই হচ্ছে কম্প্যারিজন অফ ফ্র্যাকশন। কম্প্যারিজন অফ ফ্র্যাকশনটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এই রকমের অঙ্ক আসে, যে অঙ্কটা আমরা উপরে দেখতে পাচ্ছি, দিস ইজ কম্প্যারিজন টাইপের কোয়েশ্চেন। দেখেন আপনাকে কি বলছে প্রশ্নটাতে, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ বিগেস্ট। উপরের কোন ফ্র্যাকশনটা কি সবচেয়ে বড়। দ্যাট মিনস এই যে নিচে যে কয়টা ফ্র্যাকশন দেওয়া আছে এদের ভিতরে ভ্যালু সবচেয়ে বড় কোনটার, এইটা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। কথা বুঝতে পারছেন? সো এই টাইপের অঙ্ক আসলে আমরা কি করব? কম্পারিজন অফ ফ্র্যাকশনের প্রবলেম জেনারেলি দুইটা উপায়ে সলভ করা যায়। আমরা দুইটা উপায় শিখবো। কেমন? একটা উপায় কি? একটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। আরেকটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন মেথড। দুইটা মেথডের দুইটা ম্যাথ আমি সেট করেছি, দুইটা মেথডই আপনাদেরকে দেখাবো। যেমন ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা কি? মনে করেন আপনাকে 4টা অপশন দেওয়া আছে এই প্রশ্নে। আমি উপরের প্রশ্নটা এখন সলভ করি। হ্যাঁ, দেখেন 4টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে 3/4, একটা হচ্ছে 4/7, একটা হচ্ছে 6/7, আর একটা হচ্ছে 7/9। ঠিক আছে? প্রথম কাজটা যেটা করবেন সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশনের সময় আমরা শুরুতেই এর কিছু কাজ করে নিতে পারি। সেটা হচ্ছে, যদি মনে রাখবেন এটাকে বলা হয় সমহর, সমহরের প্রশ্ন। সেটা হচ্ছে যদি দুটো ফ্র্যাকশনের হর সমান হয়। কি বললাম? যদি দুটো ফ্র্যাকশনের কি হয়? হর সমান হয়, তাহলে যে ফ্র্যাকশনটা লব বড় হবে সেই ফ্র্যাকশনটা বড় হবে। আবারও বলি, যদি দুটো ফ্র্যাকশনের হর সমান থাকে তাহলে যে ফ্র্যাকশনটা লব বড় সেই ফ্র্যাকশনটার ভ্যালুও বড়। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি Yes, স্যার। sir. আর যদি দুটো ফ্র্যাকশনের লব সমান থাকে, মনে করেন আমি বললাম কি 5/9, আরেকটা বললাম 5/8। দেখেন দুইটা ফ্র্যাকশনেরই কি লব সমান না? লব সমান। যদি লব সমান হয় তাহলে হর যেটার ছোট সেটা বড় হবে ফ্র্যাকশন। বুঝতে পারছেন? হরের ক্ষেত্রে অপোজিট, লবের ক্ষেত্রে সেম। লবের ক্ষেত্রে যেটা বড় সেটাই বড়, আর হরের ক্ষেত্রে যেটা ছোট হর সেটা বড় ভগ্নাংশ। ক্লিয়ার? বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে আপনারা এখান থেকে একটু চিন্তা করে দেখেন তো 4/7 আর 6/7 ভিতরে বড় কোনটা হবে? 6/7। 6/7। তার মানে 4/7 পক্ষে কি আর সবচেয়ে বড় থাকা বড় হওয়া সম্ভব? না স্যার। No. ও বাদ। তাহলে আমাদের কাছে এখন রিমেইনিং অপশন থাকলো কি কি? একটা হচ্ছে 3/4, একটা হচ্ছে 6/7, আর একটা হচ্ছে 7/9। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে যাব। ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের একটা প্রবলেম হচ্ছে, এই মেথডে আপনি সবসময় কি করতে পারবেন? যে কোনো দুইটা ফ্র্যাকশনের ভিতরে এট এ টাইম কম্পেয়ার করতে পারবেন। অর্থাৎ মনে করেন আমি এই প্রথম দুইটা ফ্র্যাকশন নিয়ে এখন কাজ করব। কি করব দেখেন, ক্রস মাল্টিপ্লিকেশন মানে কি? এইটার নিচে যেটা আছে আর এই ফ্র্যাকশনের উপরে যেটা আছে এই দুইটাকে গুণ দিবেন, বাট গুণফলটাকে উপরেরটার
উপরে লিখবেন, অর্থাৎ এখানে 4 আছে নিচে, 6 আছে উপরে, তাহলে গুণটা কোথায় লিখবো? 6 এর উপরে লিখবো। 4 6 কত হয়? 24 নাকি? জি স্যার। আর 3 7 কত হয়? 21। 21। এবার বলেন 24 আর 21 এর ভিতরে কোনটা বড়? 24 24 বড়, তার মানে 6/7টাও কি হবে? 3/4 এর চাইতে বড় হবে। ঠিক আছে, এখন আসেন এই 6/7 এর, যেহেতু 3/4 এর চাইতে বড় একটা ফ্র্যাকশন আমি পেয়ে গেছি, তাহলে 3/4 তো আর আমার অ্যান্সার হবে না, তো এটা বাদ। এখন আবার আমরা কি করব? এদিকে দেখি, এই 7 আর 7 গুণ করলে কত হবে? 49। 9 আর 6 গুণ করলে কত হবে? 6 9 54। এবার বলেন 54 বড় নাকি 49 বড়? 54। 54 বড়। তো অ্যান্সার কত হবে? দেখেন দুইটার তুলনায় 6/7 বড়, তার মানে 6/7ই হচ্ছে কি ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক কিনা বলেন? হ্যাঁ স্যার স্যার, এটা তো আহ অর্থাৎ 4/7 বাদ না দিয়েও তো মনে হয় মানে মানে এই বজ্রগুণন দিয়ে বের করা যায়। অবশ্যই পারতাম, বাট দেখেন আমি যখন চোখের দেখায় দেখবো 4/7 আর 6/7, 4/7কে তো আমি ওই সময় বাদ দিতে পারি, তো আমার একটা গুণ কমে গেল এখানে করা। এটা করার জন্য তো আমার কোনো ক্যালকুলেশনের দরকার নেই, জি জাস্ট স্যার। চোখের দেখায় বাদ দিই। বুঝতে পারছেন? এই জি জন্য। জি। তো এটা কি বুঝতে পারছেন সবাই, এই মেথডটা? হ্যাঁ স্যার তাহলে ক্রস হ্যাঁ স্যার। মাল্টিপ্লিকেশন মেথডে দুইটা ফ্র্যাকশন কম্পেয়ার করতে পারবো কিনা বলেন? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ওকে, এবার আসি অ্যাপ্রক্সিমেশন মেথডের ম্যাথটা। হ্যাঁ, এটা একটু পরে সেট করা হয়েছে, তো দাঁড়ান, এই যে এটা, এই প্রবলেমটা একটু দেখেন। এখানে আপনার কাছে 5টা অপশন দেওয়া আছে, কি কি? একটা হচ্ছে 33/128, 45/138, 53/216, 83/324, 15/59। এখন দেখেন এখানে আমাকে বের করতে বলছে কোনটা স্মলেস্ট, তাই না? এদের হ্যাঁ ভিতরে স্যার কোনটা স্মলেস্ট। এবার আপনারা একটা জিনিস একটু ছোট চিন্তা করে দেখেন, যদি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড এখানে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে বেসিক্যালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 128 এর সাথে 45 গুণ দিতে হবে, 138 এর সাথে 33 গুণ দিতে হবে। বলেন এটা গুণ করতে করতে পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে না? হ্যাঁ স্যার এবং এরকম আরো বহুগুলো আছে এরপরে, নাকি? তো মনে রাখবেন অ্যাপ্রক্সিমেশন মেথড যেটা উপরে আমরা নাম লিখেছিলাম, অ্যাপ্রক্সিমেশন মেথডটা তখনই ব্যবহার করতে হবে যখন ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা ব্যবহার করাটা খুবই জটিল বা কঠিন বলে মনে হবে। আমি কি বুঝাইতে পারছি? অ্যাপ্রক্সিমেশন মেথডটা তখনই ব্যবহার করতে হবে যখন এই টাইপের অঙ্ক সমাধানে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ব্যবহার করাটা অনেক বেশি দুরূহ। তাহলে অ্যাপ্রক্সিমেশন মেথডটা আমরা কিভাবে ব্যবহার করব? দেখেন, অ্যাপ্রক্সিমেশন মেথড ব্যবহার করার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই 5টা ফ্র্যাকশনের ভিতরে সবচাইতে ইজি লুকিং ফ্র্যাকশনটা কোনটা, ওইটা খুঁজে বের করতে হবে। এখানে আপনারা বলেন তো কোনটা এখানে সবচেয়ে ইজি লুকিং? ই নাম্বার স্যার। ই নাম্বারটা, ভেরি গুড, 15/59। 59 এবার একটা জিনিস খেয়াল করেন তো, 15/60 আর 15/59 এই দুইটার ভিতরে কোনটা বড়? 15/60 59 15/59 বড়। কি বলছিলাম, যদি লব সমান হয় 59 স্যার। হর যেটা ছোট 15/59। সেইটা হবে, 15/59। তার মানে 15/59টা বড়। কিন্তু এই 15/60টাকে আমরা কি আবার একটু ভেঙে 1/4 লিখতে পারি না? স্যার 4/15। হ্যাঁ। রাইট, দ্যাট মিনস এই 15/59 যে ফ্র্যাকশনটা আছে এটা কার থেকে বড়? 1/4 এর থেকে বড়, তাই না? জি স্যার। কারণ নিচে যেটা আছে সেটা 15-র 4 গুণের থেকে ছোট, ঠিক কিনা বলেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। এবার একটু খেয়াল করে দেখেন তো 83 4 গুণ কত? 3 4 12, হাতে 1, 4 32 আর 1 33, 332। খেয়াল করে দেখেন তো নিচে যেটা আছে এখানে, এটারে কি বলে? 300 কি 32 হয়? এটা করলে 83 ইন্টু 4 করলে দেখেন তো, রাইট, দেখেন 324, এখানে আছে 324, আর এটা 4 গুণটা কত? এটা 4 গুণ হইতেছে 332, তাহলে দেখেন 83 4 গুণের চাইতে কি নিচের ভ্যালুটা ছোট না? জি তার স্যার। মানে এইটাও কি হবে? 1/4 এর থেকে বড় হবে। একইভাবে 33-এ 4 গুণ কত? 33-এ 4 গুণ 132,
দেখেন তো 132 চাইতে নিচে যেটা আছে সেটা ছোট, দ্যাট মিনস 33/128টাও কি হবে 1/4 থেকে বড় হবে। 45-এর 4 গুণ কত 180, 180 থেকে নিচেরটা ছোট, তার মানে 45/138 এটার থেকেও এটাও কি 1/4 থেকে বড়। বাট 53 × 4 গুণ করলে কত হয় 212, আর এখানে নিচে আছে কত 216। দ্যাট মিনস 53-র 4 গুণের তুলনায় নিচের ভ্যালুটা বড় আছে, দ্যাট মিনস 53/216 অবশ্যই কি হবে 1/4 এর থেকে ছোট হবে, ঠিক কিনা বলেন? সেটা অপশন টেস্ট করে করে এভাবে বের করতে হবে। দেখেন এই পর্যন্ত আমি যেটা যেটা বলছি আপনারা কি এইটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, যে 4-এর তুলনা 4 গুণের থেকে বড় ছোট, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছিল কিনা সবার কাছে, আগে এটা জানতে চাচ্ছি আমি। জি স্যার, এটা এটা ক্লিয়ার না হলে আগে আবার এটা ক্লিয়ার করব। দেখেন এই ওখানে আমরা যতগুলো পেয়েছি তার ভিতরে এই ই অপশন, ডি অপশন, বি অপশন এবং এ অপশন এরা সবাই কি সবাই 1/4 এর থেকে বড়, কিন্তু একটাই অপশন আছে যেটা 1/4 এর থেকে ছোট, তার মানে এই সি অপশনটাই কি সবচেয়ে ছোট না? জি স্যার। বুঝতে পারছেন? তার মানে হ্যাঁ স্যার, অ্যান্সার বুঝতে কত পারছি। হবে? অ্যান্সার হবে সি। আমরা যদি মানে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে যাই তাইলে এই অঙ্ক শেষ করতে দেখবেন আপনার 10-11 মিনিট লেগে গেছে। বাট অ্যাপ্রক্সিমেশন মেথডটা কি, আমি একটা নির্দিষ্ট ফ্র্যাকশনের সাপেক্ষে সবগুলোকে তুলনা করছি। বুঝতে পারছেন? আমি একটা নির্দিষ্ট ফ্র্যাকশনের সাপেক্ষে সবগুলোকে তুলনা করছি কত আসে। বাট এইখানেই যদি আপনাকে বলা হয় যে এদের ভিতরে সবচাইতে বড় কোনটা, তাইলে কি আর বের করতে পারতাম ভাই বলেন তো অ্যাপ্রক্সিমেশন করে? কারণ 1/4 এর থেকে বড় ফ্র্যাকশন আমি পেয়েছি 4টা, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এদের ভিতরে কম্প্যারিজন করাটা অনেক কঠিন হইতো। এইটাই হচ্ছে স্যার, অ্যাপ্রক্সিমেশন মেথডের হ্যাঁ সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। অঙ্কটা অবশ্যই ফেভারেবল করে তৈরি করতে হবে যাতে ওটা অ্যাপ্রক্সিমেশন করে সলভ করা যায়। কোনো অঙ্ক এমনও আসতে পারে যেটা অ্যাপ্রক্সিমেশন করেও করা যাইতেছে না। ইন দ্যাট কেস আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, যদি কোনো একটা অঙ্ক আপনি দেখেন যে ক্রস মাল্টিপ্লিকেশন করেও করা যাচ্ছে না, অ্যাপ্রক্সিমেশনও করা যাচ্ছে না, আপনি পরীক্ষাতে শুরুতে ওই অঙ্কটা লিভ করবেন, আপনি অ্যান্সার করবেন না সেটা। যদি আপনার হাতে পরবর্তীতে সময় থাকে, অনেক সময় আছে বাট অ্যান্সার করার মতো কিছু নাই, তাইলে এইটাকে বসে বসে করতে থাকেন, কারণ এটা সলভ করার পরে আপনি একটা নাম্বার অবশ্যই পাবেন, গুনটুন করে যেভাবে পারেন, অসুবিধা নেই। বাট পরীক্ষার শুরুতে যদি কেউ ম্যাথ অ্যান্সার করেন, যারা শুরুতে ম্যাথ অ্যান্সার করে অভ্যস্ত তাদের জন্য স্পেশালি এটা আরো সত্যি, যে এরকমের কোন অঙ্ক যদি এনকাউন্টার করেন যেটা ক্রস মাল্টিপ্লিকেশনে করা কঠিন এবং অ্যাপ্রক্সিমেশনেও কোনো মানে সুন্দর সলিউশন আসতেছে না, স্কিপ করেন অঙ্কটা ওই সময়ের জন্য। বাকি পরীক্ষা শেষ করেন, ফেরত আসেন, দেখেন এখন আপনার হাতে সময় আছে কিনা, সময় থাকলে তারপরে আপনি অঙ্কটা সলভ করতে থাকেন আরেকবার। সবাই কি ক্লিয়ার আমার মেসেজটা? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ ঠিক স্যার। আছে, ওকে। এবার আসেন আমরা এই এই মেথডটা বাদ দিলে বাকি সকল অঙ্ক ফ্র্যাকশন থেকে যা আসে সেগুলোকে আমরা বলি ওয়ার্ড প্রবলেম, অর্থাৎ ডাকের অঙ্ক। আমরা ছোটবেলায় যেটাকে ডাকের অঙ্ক বলতাম ওইটা। দেখেন কি বলা আছে, একটা ম্যাথ আমরা একটু সলভ করে দেখি। প্রবলেম, ইফ 1 is added to the numerator, লবের সাথে যদি 1 যোগ করা হয়, the fraction becomes 1, ফ্র্যাকশনটা কি হয়ে যায় 1 হয়ে যায়। If 1 is added to the denominator, যদি হরের সাথে 1 অ্যাড করা হয়, fraction becomes half, ফ্র্যাকশনটা অর্ধেক হয়ে যায়। ফ্র্যাকশনটা কত? এই টাইপের অঙ্ক যদি কখনো আসে, আপনারা শুরুতেই যেটা করবেন অপশন টেস্ট করবেন, ঠিক আছে? দেখেন প্রথম কথাটা কি বলছে, 1 is added to the numerator, যদি লবের সাথে 1 যোগ করা হয়, fraction becomes 1। মনে রাখবেন একটা ফ্র্যাকশনের মান তখনই 1 হবে যখন তার নিউমারেটর এবং ডিনোমিনেটর কি হবে সমান সমান হবে। হবে। যখন নিউমারেটর আর ডিনোমিনেটরটা সমান তখন ফ্র্যাকশনের মান কত 1। যেমন 3/3 এটার মান কত 1, 4/4 মান কত 1। কেন? কারণ লব এবং হর কি সমান। তার মানে লব এবং হর সমান হইলেই কি হয় ফ্র্যাকশনটা 1 হবে। দ্যাট মিন্স 1 অ্যাড করছি কার সাথে, নিউমারেটরের সাথে, তার মানে লবের সাথে। তার মানে লবের সাথে 1 অ্যাড করলে সেটার মান হরের সমান হয়ে যাবে। সবাই কি এটা বুঝতে পারছেন কিনা বল? জি স্যার। তার মানে এখন আমরা অপশন টেস্ট করে দেখব কোন কোন অপশন এমন আছে যেখানে হরের সাথে লবের সাথে 1 যোগ করলে তা হরের সমান হয় না। এই অপশনটা দেখেন খেয়াল করে, 1 এর সাথে 1 যোগ করলে কি 3 এর সমান হবে? না। না স্যার।
তার মানে এইটা শুরুতেই বাদ, কারণ এটা আমার অ্যান্সার হইতেই পারবে না, কারণ আমার লব হইতে হবে হরের থেকে এক ছোট, কিন্তু বাকি তিনটাতেই হবে। দেখেন এবার পরের অপশনটা দেখেন কি বলছে, যে যদি আমি হরের সাথে এক যোগ করি তাহলে ফ্র্যাকশনটা হয়ে যাবে অর্ধেক। দ্যাট মিনস কি লবের তুলনায় হরটা দ্বিগুণ হয়ে যাবে হরের সাথে এক যোগ করলে। তাহলে দেখেন এইখানে আছে 1/2, আমি যদি 2-এর সাথে এক যোগ করি সেটা কি একের দ্বিগুণ হয়ে যাবে? না স্যার, না স্যার। কি অ্যান্সার হবে? হবে না, তো না। বাদ। এবার খেয়াল করে দেখেন তো, 4-এর সাথে যদি আমি এক যোগ করি এটা কি 3-এর ডবল হবে? না স্যার। না স্যার। বাদ। না। বাট 3-এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে কি সেটা 2-এর ডবল হচ্ছে না? হ্যাঁ স্যার। জি স্যার। তো অ্যান্সার হবে সি। কোনো অঙ্ক করার দরকার নাই, শুধু অপশন গুলোর সাথে কন্ডিশন গুলো মিলালেই দেখবেন আপনার রাইট অ্যান্সার চলে আসবে। হাউএভার যদি আপনি অঙ্কটা করতে চান তাহলে কিভাবে করব সেটা হচ্ছে, দেখেন ধরে নেবেন আপনি কি আপনার ফ্র্যাকশনটা হচ্ছে x/y, তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি বলতেছে, x + 1 / y = 1 বা x + 1 = y। সেকেন্ড কন্ডিশনটা কি বলতেছে, x / y + 1 = ½ বা 2x = y + 1। আর এই y এর মানটা আমরা এখানে বসায় দেই, তাহলে কত আসবে, 2x = x + 1 + 1, অর্থাৎ 2x আর x কাটলে এখানে x, এদিকে 2, তার মানে x = 2, আর x যদি 2 হয় তাহলে y এর মান কত হবে, y এর মান হবে 3। দ্যাট মিন্স দ্য ফ্র্যাকশন উইল বি 2/3। বলেন ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার একদম। তার মানে দেখেন যদি আপনি এভাবেও করেন, দেখেন আমি আপনাদেরকে শুনাই শুনাই কিন্তু অঙ্কটা সলভ করলাম, এবং যদি আপনারা কেউ ঘড়ির কাঁটা দেখে থাকেন দেখবেন তাতেও 15-20 সেকেন্ড লাগছে। অর্থাৎ এভাবেও যদি আপনি করেন তাতেও আপনার যে অনেক সময় লাগবে ব্যাপারটা তা না, বাট চেষ্টা করবেন প্রিলিতে ইলাবোরেট প্রসেস অ্যাপ্লাই না করে যদি কোনো অঙ্ক পারা যায় তাহলে সেই প্রসেসটাই ভালো। ঠিক আছে, কারণ লেখার জায়গাও কিন্তু অত বেশি থাকে না পরীক্ষার প্রশ্নে। সো কম লিখতে পারাটাও আসলে একটা আপনার জন্য এটাও একটা স্ট্রেংথ। ওকে, দেখেন পরের ম্যাথটা কি বলছে। এই ম্যাথটা বুঝতে পারছেন তো সবাই নাকি? জি স্যার, একদম ক্লিয়ার। হ্যাঁ ওকে, স্যার। ফ্র্যাকশনের ম্যাথ কিন্তু আমরা একটু একটু ক্রিটিক্যাল ম্যাথগুলোই ক্লাসে করব, কেমন? মানে যে ম্যাথগুলো আমি ক্লাসে সেট করছি প্রথম দুইটা বাদ দিলে প্রতিটা ম্যাথই একটু ভাবনা চিন্তার দরকার হবে আপনার। যেমন এই ম্যাথটা একটু দেখেন কি হবে। আফটার বিং ড্রপ করার পরে এ সার্টেন বল, একটা নির্দিষ্ট বল অলওয়েজ বাউন্সেস ব্যাক টু 2/5 অফ দ্য হাইট অফ ইটস প্রিভিয়াস বাউন্স। মিনিংটা কি দেখেন, মিনিংটা হচ্ছে একটা বলকে আপনি যখন উপর থেকে ছেড়ে দিবেন, এটা যখন নিচে এসে বাউন্স করবে, ড্রপ খাবে, ড্রপ খেয়ে এটা কি আবার বাউন্স করে উপরে উঠবে না ভাই? বলেন তো। জি এই যে স্যার। সে যে উপরে উঠলো, ড্রপ খাওয়ার পরে সে যেটুকু উপরে উঠলো সেটা কতটুকু, এই হাইটটা হচ্ছে সে যে উচ্চতা থেকে তাকে ফেলা হয়েছিল সেই উচ্চতার 2/5। বুঝতে পারছেন? যে উচ্চতা থেকে তাকে ফেলা হয়েছে, ড্রপ খাওয়ার পরে সে ওই উচ্চতার 5/2 ভাগ। 5/2 ভাগ। ভেরি গুড। এখন দেখেন আফটার দ্য ফার্স্ট বাউন্স, প্রথম বাউন্সের পর ইট রিচেস আ হাইট অফ 125 ইঞ্চিস। তার মানে দেখেন প্রথম যে বাউন্স, এখান থেকে মনে করেন বলটাকে ফেলা হয়েছে, ঠিক আছে, এখান থেকে ফেলা হয়েছে, এই যে প্রথম বাউন্স সে খাইলো ফার্স্ট, এইটার পরে সে উঠছে কতটুকু, 125 ইঞ্চি, রাইট? এখন এই যে বলটা যে এখন 125 ইঞ্চি উঠলো, এখান থেকে কি সেটা আবার ড্রপ খাবে না, নিচে আবার আসবে না ড্রপ খাওয়ার মতো? জি স্যার। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে আফটার দ্য ফোর্থ বাউন্স, তার মানে দেখেন যখন সেকেন্ড বাউন্সটা সে খাবে, সেকেন্ড বাউন্স কে এসে কতটুকু উঠবে, 2/5 অফ 125, জি স্যার। অর্থাৎ কত, 25, 25 দুগুণে 50 ইঞ্চি সেকেন্ড বাউন্সের পরে। থার্ড বাউন্স এসে কতটুকু উঠবে, 50 ইঞ্চি 2/5, অর্থাৎ 20 ইঞ্চি। আর ফোর্থ বাউন্স এসে কতটুকু উঠবে, 20 ইঞ্চি 2/5, দ্যাট মিনস 8 ইঞ্চি। 8 ইঞ্চ। অ্যান্সার হবে 8। এই অঙ্কটা করার আরেকটা ভালো টেকনিক হচ্ছে, দেখেন এই যে 125 ইঞ্চি যে সে যে উঠলো, 125 ইঞ্চি সে যে উঠলো কতটুকু সময় পরে উঠছিল, ফার্স্ট বাউন্সের পরে না? তাহলে এরপরে ফার্স্ট বাউন্সের পরে সে যেটুকু উঠছে এটাই তো আমার রেফারেন্স। আমি তো 125 ইঞ্চি থেকেই তো আমার জার্নি স্টার্ট করতেছি। জি স্যার। ফার্স্ট বাউন্সের পরে সে আর কয়টা বাউন্স খাবে বলেন? 3টা। 3টা। ফার্স্ট বাউন্সের পরে সে বাউন্স খাবে আর 3টা, তাহলে 125 ইন্টু কয়টা বাউন্স খাবে, 3টা, তাহলে পাওয়ার আসবে 3। আর প্রতিটা বাউন্সের পরে সে কতটুকু হাইট ওঠে, আগের হাইটের 2/5। 2/5। এইটাই হবে
height after fourth bounce. বুঝতে পারছেন? জাস্ট সিম্পলি যদি এভাবে চিন্তা করেন তাহলে দেখবেন 125 ইন্টু 2 এর কিউব হচ্ছে 8, 5 এর কিউব 125, 125 কাটা অ্যান্সার আসবে 8। স্যার এইটাই আমি জিজ্ঞেস করতাম যে এইভাবে করা যাবে কিনা, তা আপনি তো দেখেই দিলেন এই। হ্যাঁ, যাবে। জি স্যার। তাহলে মাথায় রাখবো কি, আমার রেফারেন্স হাইটটা কত? এই প্রশ্নে আমার রেফারেন্স হাইট হচ্ছে 125। আমার এরপরে বলতে হবে রেফারেন্স হাইটটার পরে সে কয়টা ড্রপ খাইছে। রেফারেন্স হাইটটার পরে সে ড্রপ খাইছে 3টা, তাহলে ওইটা যাবে পাওয়ার হিসেবে। আর প্রতিটা ড্রপে সে কতটুকু করে ওঠে? আগের হাইটের 2/5 পরিমাণ, তাইলে ওই 2/5টা আসবে ব্র্যাকেটের ভিতর। এখন এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরাইও আপনাদের সামনে আসতে পারে। যেমন আপনাকে এখানে বলছে বাউন্সেস ব্যাক টু 2/5 অফ দ্য হাইট, বাট আমি যদি এই কথাটা এইভাবে বলতাম, দেখেন তো, ইট লুজেস 3/5 অফ দ্য হাইট। বলেন তো সেম জিনিস না এটা? আসলে জি স্যার সেম। 2/5 হাইট ওঠা আর 3/5 হাইট হারানো একই তো কথা নাকি? বিষয়টা ক্লিয়ার হয়েছে? বলেন সবাই কি বুঝতে পারছেন কিনা ম্যাথটা? জি স্যার বুঝতে পারছি। পারা যাবে না? একটু একটু কনফিউশন। বলেন কোথায়? এইটা সলভ করার সময় কি প্রথমে 1 থেকে 3/5 বাদ দিব, দিয়ে 2/5 বের করব? লুজেস যেহেতু বলছে তার মানে কি হবে, 1 মাইনাস যেটা লুজ করে সেটা, টু দি পাওয়ার যে কয়টা ড্রপ সেটা, এবং রেফারেন্স হাইটটা আসবে এখানে। এইটা হচ্ছে আমার অ্যান্সার রিকোয়ার্ড। বুঝতে রাইট। পারছেন? জি। ওকে, এবার দেখেন পরের ম্যাথটাতে কি বলছে। এখানে বলতেছে 1/4 the price of a TV is equal to 1/6 of the price of a refrigerator. That means একটা টিভির দামের 4 ভাগের 1 ভাগ এবং একটা ফ্রিজের দামের 6 ভাগের 1 ভাগের হচ্ছে সমান। আমাকে বলছে টোটাল কস্টটা কত? টোটাল কস্ট অফ দ্য টিভি অ্যান্ড দ্য রেফ্রিজারেটর কত? 60,000 টাকা। টিভি এবং রেফ্রিজারেটরের টোটাল কস্ট হচ্ছে 60,000 টাকা। আমাকে বের করতে হবে টিভির দামটা কত। ঠিক আছে, দেখেন আমি যদি ধরে নেই টিভির দাম 4 টাকা আর রেফ্রিজারেটরের দাম 6 টাকা, বলেন ধরা যায় না? কারণ 4 এর 1/4 হচ্ছে 1, 6 এর 1/6 হচ্ছে 1। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। আমি ধরলাম কি যে যে টিভি আছে ওর দাম কত? 4 টাকা, আর যে রেফ্রিজারেটর আছে ওর দাম 6 টাকা। তাহলে টিভি আর রেফ্রিজারেটরের টোটাল দামটা কত হবে? 10 টাকা নাকি? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ ইয়েস ইয়েস স্যার। টোটাল দাম 10 টাকা, প্রশ্নে দেওয়া আছে কত? 60,000। তার মানে 10 সমান সমান দেওয়া আছে কত? 60,000। 60,000। তাহলে 1 কত হবে? 60,000 বাই 10। আমাকে বের করতে বলছে কার দামটা? টিভির দাম আমি কত ধরছিলাম? 4 টাকা। তাহলে 4 সমান সমান কত হবে? 6,000 ইন্টু 4, অর্থাৎ 24,000 টাকা। অ্যান্সার শেষ? জি স্যার একদম সুন্দরভাবে স্যার। একটা ইজি ম্যাথ আসবে স্যার। স্যার মানে আমরা করতে গেলে না এখানে স্যার এই যে সমস্ত ম্যাথগুলো টেকনিক আপনাদেরকে গুলো। আমি দেখাচ্ছি, এখানে যতগুলা ম্যাথ আপনাদেরকে আমি দেখাচ্ছি, কোনো না কোনো পরীক্ষা আসা ম্যাথ। ফার্স্ট কনফিউশন আপনাদের যেটা, যে এত ইজি ম্যাথ আসবে কিনা। যে কয়টা ম্যাথ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সেগুলো সবই কোনো না কোনো পরীক্ষায় আসবে। ঠিক আছে, ফার্স্ট। স্যার সেকেন্ড কথা স্যার যেগুলো ম্যাথ দেখাইলো সবগুলোতে তো দেখলাম যে ওই যে ক্যাশ অফিসার অনেকগুলো ইয়াতে আছে হ্যাঁ, আর কি, এগুলো সবই ম্যানফ্লেটে পরীক্ষা দেয়া আসা ছিল। ম্যাথ। সেকেন্ড কথাটা Yes. হচ্ছে আপু, আপনি এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করছেন। হ্যাঁ, আমি এটা নিয়ে কথা বলবো এখন একটু। সেটা হচ্ছে এই যে ম্যাথটা সহজ, এই ম্যাথটা সহজ ইন দ্য প্রেজেন্ট সেটআপ, বর্তমান পরিস্থিতিতে। কেন? কারণ এই মুহূর্তে আমরা শুধু ফ্র্যাকশনারি ম্যাথ করতেছি। ঠিক আছে, এবং এই মুহূর্তে হ্যাঁ দেয়ার ইজ সামওয়ান যে আপনাদেরকে ম্যাথটা করে দেখাচ্ছে। ইন স্যার এক্সাম, যখন সব চ্যাপ্টার থেকেই ম্যাথ আসবে তখন স্যার এটা মাথার মধ্যে হিজিবিজি লেগেছে। আপনারা মাথায় রাখবেন এটা, যে ইন এক্সাম ইউ হ্যাভ টাইম প্রেসার। ঠিক আছে, যেটা ক্লাসে নাই। হ্যাঁ স্যার। ইন এক্সাম হ্যাঁ ইউ হ্যাভ ডাউটস, সেলফ ডাউট, কনফিডেন্সহীনতা, সেলফ কনফিডেন্সহীনতা আছে, নার্ভাসনেস। ঠিক হ্যাঁ আছে, and in হ্যাঁ exam you have diversity,
লটস অফ চ্যাপ্টার্স, বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন ম্যাথ, এবং সিকোয়েন্সিয়ালি না, কিন্তু প্রথম একটা জ্যামিতির ম্যাথ, তারপর একটা বীজগণিতের অঙ্ক, তারপর একটা উৎপাদকের বিশ্লেষণ, তারপর একটা মনে করেন ফ্র্যাকশনের ম্যাথ দিয়ে দিয়েছে। সো ইউ হ্যাভ টু সুইচ অফ ফ্রম আ চ্যাপ্টার অ্যান্ড সুইচ অন টু অ্যানাদার চ্যাপ্টার। এইটা বারবার হইতে থাকে। তো ওই তিনটা জিনিসকে যখন আপনি মাথায় রাখবেন, তখন এই ম্যাথটাই আপনার কাছে এখন ক্লাসে যত সহজ মনে হচ্ছে তখন এত সহজ না, এবং এই ধরনের ম্যাথ ভুলও হয়। ঠিক আছে? পরীক্ষার হলে সবচেয়ে বেশি পচা শামুকেই পা কাটে। কঠিন ম্যাথ মানুষ হয় অ্যান্সার করলে কারেক্ট করে, নাইলে অ্যান্সারই করে না। আর সোজা ম্যাথে ভুল অ্যান্সার হয় বেশি, ভুল অ্যান্সার কইরা নাম্বার খোয়া যায় আর। তাই সহজ হোক বা কঠিন হোক ভাই, পরীক্ষার হলে আপনারা কোনো প্রশ্নকেই কঠিন হিসেবেও চিন্তা করবেন না, সহজ হিসেবেও চিন্তা করবেন না। দিস ইজ জাস্ট আ কোয়েশ্চেন। সহজ না কঠিন ডাজেন্ট ম্যাটার, আপনাকে এই প্রশ্নটা পারতে হবে সঠিক সময়ের ভিতরে। বুঝতে পারছেন? এই জন্য বাসায় যখন আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা এই তিনটা জিনিস অ্যাড করবেন। তার ভিতরে ডাইভার্সিটি অ্যাড করতে পারবেন না, নার্ভাসনেস হয়তো পারবেন না, ঘরে আমরা নার্ভাস না, কিন্তু টাইম প্রেশারটা অ্যাড করে নিবেন। আপনি যখন প্র্যাকটিস করবেন নিজেকে একটা সময় নির্ধারণ করে দিবেন যে এই 30 মিনিটের ভিতরে আমি কয়টা ম্যাথ পারি দেখি। ঠিক আছে? ম্যাক্সিমাম কয়টা আমি করতে পারি, এবং ওই নাম্বারটাকে বাড়ানোর চেষ্টা করবেন আস্তে আস্তে। আজকে পারতেছেন 30 মিনিটে 6টা বা 7টা ম্যাথ করতে, এনাফ, অসুবিধা নাই। কিন্তু আগামীকালকে প্র্যাকটিসে যখন যাব আমি চেষ্টা করব একটা প্রবলেম যাতে বেশি পারি। তারপরের দিন যখন আমি যাব তখন আমি চেষ্টা করবো আমি যাতে আরো একটা ম্যাথ বেশি পারি। এইভাবে করে 30 মিনিটে যখন আপনি 22-23টা ম্যাথ করবেন, আপনি বুঝবেন আপনি এক্সাম রেডি, আপনি পরীক্ষায় গেলেও পারবেন। 30 মিনিটে 22-23টা ম্যাথ করা মানে কি? 20টা ম্যাথ করতে আপনার সময় লাগবে 25 থেকে 26 মিনিট। ইয়েস, 25 থেকে 26 মিনিটে যদি আপনি 20টা ম্যাথ পরীক্ষায় করতে পারেন, আপনি কমফোর্টেবলি পরীক্ষা দিয়ে আসতে পারবেন, এবং আপনি পাস নাম্বার তুলেও আসতে পারবেন। কারণ 25 মিনিটের পরে আরো বাকি থাকে 35 মিনিট সময়। ওই 35 মিনিটে আপনাকে যে অ্যান্সার করতে হবে তার ম্যাক্সিমাম গুলোই মুখস্থ অ্যান্সার, ওগুলো অ্যান্সার করতে 5-6 সেকেন্ডের বেশি লাগে না। ঠিক আছে? চর্যাপদে কয়টা পদ আছে এটা আপনি জানলে সাথে সাথে অ্যান্সার করতে পারবেন উইদিন 5 সেকেন্ডস। যদি না জানেন আপনাকে 5 যুগ দিলেও পারবেন না, যদি কোনো হেল্প আপনাকে কেউ না করে। স্যার এক্সামে কোনগুলো অ্যান্সার করা আগে ভালো, ম্যাথ নাকি স্যার অন্য টপিক গুলা? ডিপেন্ডস অন ইউর প্রিপারেশন। যেমন আমি যতগুলা পরীক্ষা আজ পর্যন্ত দিয়েছি আমি সবসময় ম্যাথ আগে অ্যান্সার করছি, বিকজ দিস ইজ মাই স্ট্রেংথ। বাট আপনি ম্যাথকে কখনোই চিন্তা করবেন না যে আমি একদম সবার শেষে অ্যান্সার করব। আপনি দুর্বল হন বা উইক মানে সবল হন, ডাজেন্ট ম্যাটার, আপনি কখনোই সব শেষে ম্যাথ অ্যান্সার করবেন না। বিকজ সবার শেষে ম্যাথ অ্যান্সার করলে যেটা হয়, এই টাইম প্রেশারটা তখন আরো 3 গুণ বেশি থাকে। বিকজ পরীক্ষার শেষ মুহূর্তে আছেন আপনি, আপনার টাইম প্রেশারটা এখন আরো বেশি। সো নার্ভাসনেসও বেশি হয়ে যায় ওইখানে। সেকেন্ড হচ্ছে ইউ হ্যাভ আ টায়ার্ড ব্রেন। ঠিক আছে? টায়ার্ড ব্রেন কেন বলতেছি? ইংলিশ অ্যান্সার করছেন, জিকে অ্যান্সার করছেন, বাংলা অ্যান্সার করছেন, আইসিটি অ্যান্সার করছেন, ইউ হ্যাভ ইউজড ইউর ব্রেইন আ লট। তো পরীক্ষার হলে যেটা হয় যে নার্ভাস অবস্থায় যখন আপনি বারবার আপনার ব্রেইন খাটাইতে থাকেন, ইউ গেট টায়ার্ড ভেরি ইজিলি। কেউ যদি একটু চিন্তা করলে দেখবেন যে পরীক্ষা থেকে বের হওয়ার পরে যারা অলরেডি বেশ কয়েকটা পরীক্ষায় বসছেন, আমি জানি না সবার ক্ষেত্রে হয় কিনা, বাট ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমি এটা দেখছি, পরীক্ষা থেকে বের হওয়ার পরই ইউ ফিল হাংরি। ঠিক আছে? একটা ক্ষুধা লাগে। হ্যাঁ স্যার। এই যে হ্যাঁ স্যার। বিষয়টা, এটার মেইন রিজনটাই হচ্ছে পরীক্ষার হলে আপনার ব্রেইন প্রচুর পরিমাণে ক্যালোরি খরচ করে। ব্রেইন কিন্তু আপনার বডিতে মানে সবচাইতে বেশি ক্যালোরি খরচ করা অর্গান। ঠিক আছে? সবচেয়ে বেশি ক্যালোরি খরচ হয় ব্রেইনে। সো পরীক্ষার হলে এটা বেশি হয় আরো। এই যে ব্যাপারটা হয় পরীক্ষার শেষ ভাগে এসে আপনার ব্রেইন কিছুটা টায়ার্ড থাকে। সো ম্যাথ, যেটাতে অ্যানালাইসিসটা সবচেয়ে বেশি দরকার হয় এই 5টা সাবজেক্টের ভিতরে, যেটার উপরে প্রিলি হবে, ওই পার্টে কখনোই সবার শেষে নিয়ে যাওয়া উচিত না। কারণ অনেক কিছু আপনি চেষ্টাও করতে পারবেন ওই সময়, আপনার কাছে খুবই হিজিবিজি মনে হবে। ঠিক আছে? সো আপনি যেটা করবেন, হয় সবার আগে অ্যান্সার করেন যদি আপনি ম্যাথে স্ট্রং হয়ে থাকেন, আপনার যদি সবচেয়ে স্ট্রং পার্টটা যদি ম্যাথ হয়ে থাকে, আপনি ম্যাথ সবার আগে অ্যান্সার করবেন, লাইক মি। যদি ম্যাথ আপনার সবচেয়ে স্ট্রং স্যুট না হয়ে থাকে, আপনি সেকেন্ড বা থার্ডে ম্যাথ অ্যান্সার করার চেষ্টা করবেন। অলওয়েজ স্টার্ট ইউর এক্সাম উইথ দ্য বেস্ট সাবজেক্ট, যেটা আপনি সবচেয়ে ভালো পারেন, ওইটা দিয়ে পরীক্ষা শুরু করেন। যদি সেটা বাংলা হয় বাংলা, অসুবিধা নাই। যদি জিকে হয় জিকে, যেটাতে আপনার প্রিপারেশন সবচেয়ে ভালো, ওইটা দিয়ে পরীক্ষা শুরু করবেন। এর ঠিক পরে বা তারপরে 2 বা 3 নাম্বারে আপনি ম্যাথ গুলো অ্যান্সার করবেন। ঠিক আছে? এবং সবসময় যেটা মাথায় রাখবেন যে পরীক্ষার হলে যে 60 মিনিট সময় আপনাকে দেওয়া আছে, এই 60 মিনিটে কোন পার্টে আপনি কত মিনিট বরাদ্দ রাখবেন, এইটা বাসায় প্র্যাকটিস করে তারপরেই পরীক্ষায় যাবেন। এমন হইতে পারে যে আমি 12 মিনিট বাংলা,
12 মিনিট ইংলিশ, 12 মিনিট ম্যাথ, 12 মিনিট জিকে এবং 12 মিনিট আইসিটি অ্যান্সার করব। তাহলে এখানে আপনার হিসাবটা কি হবে? আপনার মনে হতে পারে ইট ইজ অ্যাবসার্ড, কেন আমি এভাবে কেন ভাগ করব? কারণ আছে। কারণটা কি? মনে করেন আপনি বাংলা অ্যান্সার করতেছেন, 12 মিনিটে মনে করেন আপনার 25টা বাংলা প্রশ্নের ভিতরে আপনি 16টা অ্যান্সার করছেন, বাকি 6টা করেন নাই, অ্যান্সার খালি রাখছেন। ইংলিশে মনে করেন 12 মিনিটে আপনি 25টার ভিতরে অ্যান্সার করছেন 13টা, বাকি 12টা আপনি অ্যান্সার করতে পারেন নাই। ম্যাথ 12 মিনিটে হয়তো আপনি অ্যান্সার করছেন 8টা, বাকি 12টা আপনি অ্যান্সার করেন 20টার ভিতরে। জিকে আপনি হয়তো 12 মিনিটের ভিতরে অ্যান্সার করছেন 14টা, ঠিক আছে, বাকি 6টা আপনি অ্যান্সার করেন নাই। আর আইসিটি 12 মিনিটের ভিতরে মনে করেন আপনি পারতেন 6টা, আপনি 6টাই অ্যান্সার করছেন, 4টা আপনি পারেন না। দেখেন, এই 4টা আপনি পারেন না, সো এখানে আর কোনো সময় আপনি দিবেন না। কিন্তু জিকে তো মনে করেন তাই যে 14টাই আপনি পারছেন, এই 6টা আপনি পারেন নাই, সো এখানেও আপনি আর কোনো টাইম অ্যালোকেট করবেন না। বাংলাতেও তাই, যে এইখানে আপনার 16টা, তো তার মানে 9টা প্রশ্ন আপনি পারেন নাই, তো এখানে আর কোনো টাইম অ্যালোকেশন হবে না। সো 12 মিনিটের ভিতরে তো আর আপনি 6টা পারেন না, আপনার 6টা অ্যান্সার করার পরে দেখবেন কি আইসিটিতে আপনার আরো 7 মিনিট বাকি রয়ে গেছে, 5 মিনিটেই 6টা অ্যান্সার হয়ে যাবে। 14টা যেটা অ্যান্সার করছেন 12 মিনিট লাগবে না, দেখবেন কি 6-7 মিনিট 8 মিনিটেই আপনার এটা অ্যান্সার হয়ে যাবে। মানে এখানে আপনার কি আরো 4 মিনিট টাইম বাকি আছে, এখানে মনে করেন আপনার আরো 5 মিনিট টাইম বাকি আছে। এই বাংলা 16টা অ্যান্সার করতে আপনার আসলে 12 মিনিট লাগবে না, আপনার দেখবেন কি 8-9 মিনিটের ভিতরে এটা হয়ে যাবে। তো এখানে আপনার আরো 3 মিনিট বাকি আছে। তাহলে এই 3, এই 4, 7, 7 আর 5 12 মিনিট, এই যে 12 মিনিট টাইম আপনার হাতে এখন আছে, এই 12 মিনিট টাইমটা আপনি ইংলিশ আর ম্যাথ, আপনার কিন্তু এগুলো অ্যান্সার করতে গিয়ে অলরেডি 12টা প্রশ্ন আপনার দেখা হয়েছে। আপনি অ্যান্সার হয়তো করেন নাই কারণ আপনি টাইমটাকে ফিক্সড রাখছিলেন, বাট এখন কিন্তু আপনি জানেন প্রশ্নগুলো কোথায় কোনটা আছে। তার মানে আপনি এটাও জানেন কোন পার্টে গিয়ে যদি আপনি একটু সময় দেন, কোন পার্টে গিয়ে যদি আপনি এই বেঁচে যাওয়া টাইমটা ব্যয় করেন, তাহলে কোন পার্টের থেকে আপনার বেশি রিটার্ন আসার চান্স আছে, আপনি ওই পার্টে গিয়ে তখন ওটা ইউজ করবেন। দেখবেন কি পরীক্ষাতে মোটামুটি 61 থেকে 65 পাইলে তো এটা পাস মার্ক। 61 থেকে 65 পাওয়ার জন্য কিন্তু খুব বেশি টাইমের প্রেশার আপনি ফিল করবেন না, যদি একটু স্ট্র্যাটেজি, বুঝতে পারছেন, একটু স্ট্র্যাটেজি হইলে 65-66টা প্রশ্ন ইজিলি অ্যান্সার করা যায় 60 মিনিটে। এবং আপনার পরীক্ষা পাস করার জন্য 65-66টা পারাই না, এর বেশি পারতেও হবে না। জাস্ট ওইটা কখনো মাথায় রাখবেন না যে 100টা প্রশ্ন 60 মিনিট অ্যান্সার করতে হবে, নো। এই 100টা প্রশ্নের ভ্যালু সেম হইলেও 100টা প্রশ্নের জন্য টাইম অ্যালোকেশন তো সেম না। ম্যাথের একটা প্রশ্ন অ্যান্সার করতে আপনার গড়ে 1 মিনিট সময় লাগবে, কিন্তু জিকের একটা প্রশ্ন অ্যান্সার করতে আপনার গড়ে সময় লাগবে 7 সেকেন্ড, যদি প্রশ্নটা পারেন। না পারলে কোনোদিনই পারবেন না, ইনফিনিটি। তো এইভাবে করে প্ল্যান করতে হবে এবং বাসায় প্র্যাকটিসটা এই কারণেই টাইম ধরে করা উচিত, কারণ তাইলে পরীক্ষার হলে আপনার মাথায় থাকবে যে আমার কতটুকু টাইম গেল। এই প্র্যাকটিসটা আপনারা করবেন, ঠিক আছে? তাইলে আপনাদের জন্য অনেক উপকার হবে। সবাই কি ম্যাথটা বুঝতে পারছেন কিনা বলেন? অ্যান্সার 24,000, ক্লিয়ার? হ্যাঁ প্রফেসর। ওকে, এবার আসেন এইখানে কি হবে। ইন আ ফ্র্যাকশন, if numerator is increased by 40% and denominator is increased by 80%, then what fraction of the original is the new fraction? নতুন ফ্র্যাকশনটা পুরাতন ফ্র্যাকশনের কত অংশ হবে, ঠিক আছে? এই অঙ্কগুলো করাটা খুবই সহজ। যখনই পার্সেন্টেজে ভ্যালু থাকবে না, নিউমারেটর কতটুকু বাড়ছে 40%, তাহলে 100 প্লাস 40, ডিনোমিনেটর কতটুকু বাড়ছে 80%, মানে 100 প্লাস 80 কত হয় দেখেন তো, 140 বাই 180, যদি 20 দিয়ে কাটাকাটি করে 7 আর এটা হবে 9, ঠিক আছে? সো অ্যান্সার হবে কত, 7/9। অর্থাৎ নতুন ফ্র্যাকশনটা কি, পুরাতন ফ্র্যাকশনটা, নতুন ফ্র্যাকশনটা পুরাতন ফ্র্যাকশনের 7/9 অংশ। বুঝতে পারছেন? এখানে কি আসছে দেখেন, এই যে প্লাস চিহ্নটা আসছে কেন, কারণ এটা ইনক্রিজ হয়েছিল, ইনক্রিজের জন্য প্লাস হবে, এটাও ইনক্রিজ হয়েছিল এই কারণে প্লাস। বাট যদি এখানে আমি বলতাম যে এটা ডিক্রিজ এটা ইনক্রিজ, তাহলে কি হইতো, ডিক্রিজ হইলে মাইনাস, ইনক্রিজের জন্য প্লাস। অর্থাৎ উপরে আসতো 60, নিচে আসতো 180, দ্যাট মিনস 1/3। অর্থাৎ যদি এইটা হইতো তাহলে পুরাতন ফ্র্যাকশনের তুলনায় নতুন ফ্র্যাকশনটা 1/3 হইতো। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, তার মানে প্রিলিতে আসলে একদম কোনো কাজ করবেন না, এরকম একদম ডাইরেক্ট আপনারা কি করবেন, এই অ্যান্সার করে দিবেন, মানে 100 ধরে। রিজনটা কি দেখেন, রিজনটা হচ্ছে আমি যদি ধরে নেই যে আগের ফ্র্যাকশনটা ছিল 100/100,
আগের ফ্র্যাকশনটা ছিল 100/100 মানে কত 1। এখন তাহলে ফ্র্যাকশনটা কত হয়ে যাবে, 40% বাড়া মানে এত, 80% বাড়া মানে এত, দ্যাট মিনস কত 7/9। তাহলে একের সাপেক্ষে যদি 7/9 হয় তাহলে ফ্র্যাকশনের তুলনায় এটা কত 7/9 অংশ হবে না? বলেন। স্যার আরেকবার একটু কাইন্ডলি যদি বলতেন। বিষয়টা হচ্ছে আমরা ধরে নিছি যে আগে আমাদের ফ্র্যাকশনটা ছিল কত 100/100, ঠিক আছে? তাহলে 100/100 ফ্র্যাকশন যদি একটা থাকে সেটার ভ্যালু কত 1 1। এখন আমার ফ্র্যাকশনটা কত হয়ে গেছে 100+40 100+80, তাই না? বাড়ছে তো এত এত করে, তাহলে এটার ভ্যালু কত 7/9। এক ফ্র্যাকশনের তুলনায় নতুন ফ্র্যাকশনটা কত 7/9। তার মানে পুরাতন ফ্র্যাকশনের তুলনায় নতুন ফ্র্যাকশনটা কত গুণ 7/9 গুণ। 7/9। তাহলে এটাই তো অ্যান্সার হবে নাকি? হ্যাঁ বোঝা গেল? জি স্যার। জি ওকে, স্যার। পরের ম্যাথে দেখেন কি বলছে। এখানে বলছে দেখেন প্রশ্ন পড়াটাও কিন্তু আসলে একটা বড় পার্ট পরীক্ষাতে। এই যে একটা বড় প্রশ্ন দিছে না, এইটা পড়ে আপনার ইনফরমেশন গুলোকে সাজায় মনে রাখাটাও কিন্তু জরুরি। এই জন্য যখনই কোনো একটা সংখ্যা দেখবেন এই সংখ্যাটার ইন্ডিকেটর সেট করে ফেলবেন প্রশ্নের ভিতরে, আপনার তাহলে পড়তে সুবিধা হবে। আপনি দেখবেন সংখ্যাগুলো কোথায় কোথায় আছে, 4/5, 1/4, 2/3, stadium sold, what fraction of the unsold seat in the stadium in the lower deck। এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখেন ফুটবল গেম 4/5 of the seat in the lower deck of the stadium were sold। তার মানে স্টেডিয়ামে ডেক আছে লোয়ার ডেক, সেটা 4/5 সিট কি হয়েছে সেল করা হয়ে গেছে। if 1/4 of all the seating in the stadium is located in the lower deck, অর্থাৎ পুরো স্টেডিয়ামের 1/4 পরিমাণ সিট কোথায় আছে নিচে আছে লোয়ার ডেকে আছে, and 2/3 of all the seats in the stadium were sold। পুরো স্টেডিয়ামে 2/3 কি হয়েছে সেল হয়েছে। আমাকে বলতে হবে what fraction of the unsold সিটের কত অংশ কি আছে লোয়ার ডেকে। এখানে অপশন গুলো ভুল, এই অপশন গুলা ভুল আছে এখানে, এটা হবে না। তো দেখেন এখানে আমরা কি করতেছি, খুবই সোজা কাজ। 4/5 যদি আপনার কি হয়, 4/5 যদি আপনার সেল হয়ে থাকে লোয়ার ডেকে, তাহলে আনসোল্ড আছে কতটুকু 1/5 না? হ্যাঁ স্যার। আনসোল্ড ইন লোয়ার ডেক। লোয়ার ডেক। এবার আপনি একটু খেয়াল করে দেখেন পুরো স্টেডিয়ামের 2/3 সিট হয়েছে সেল হয়েছে, তাহলে পুরো স্টেডিয়ামের কতটুকু সিট সেল হয় নাই 1/3, on তাই না? আনসোল্ড ইন দ্য হোল স্টেডিয়াম হুম হুম। নাকি? জি স্যার হ্যাঁ তার মানে এবার একটা জিনিস একটু খেয়াল করেন, 1/3 অফ পুরো স্টেডিয়ামের কত অংশ 1/3, আর এখানে আছে কি 1/4 অফ অল দ্য সিটিং ইন দ্য স্টেডিয়াম ইজ লোকেটেড ইন দ্য লোয়ার ডেক। মানে কি পুরো স্টেডিয়ামের 1/4 আছে কোথায় লোয়ার ডেকে, এই 1/4 এর কত অংশ আনসোল্ড 1/5, ঠিক না? পুরো স্টেডিয়ামের কত হ্যাঁ। অংশ লোয়ার ডেকে আছে 1/4, আর এই 1/4 এর ভিতরে কত অংশ হচ্ছে আনসোল্ড 1/5। তার মানে লোয়ার ডেকে টোটাল আনসোল্ড কতটুকু 1/20, আর হ্যাঁ। পুরো স্টেডিয়ামে আনসোল্ড কতটুকু 1/3, ঠিক কিনা? তার মানে স্টেডিয়ামে যতটুকু আনসোল্ড তার ভিতরে কত অংশ লোয়ার ডেকে আছে, তার মানে এটা কত হয়ে যাবে 3/20 চলে আসবে না? তার মানে পুরো স্টেডিয়ামের 20 ভাগের 3 ভাগ সিট কি আছে আনসোল্ড আছে। সবাই কি বুঝতে পারছেন? করেছি স্যার স্যার আরেকবার একটু বলবেন স্যার। কোনো অসুবিধা নাই, বলতেছি। এখানে আরেকটা কাজ করি, দেখেন কি কি দেওয়া আছে 4/5, 2/3, আর একটা আছে 1/4। এই 5 আর 3 আর 4 এই তিনটা সংখ্যার লসাগু কত বলেন তো? আরেকটা সিস্টেম দেখাচ্ছি আপনাদের সলভ করার। তিনটা ফ্র্যাকশন আছে না এখানে টোটাল 60 নাকি? হ্যাঁ একটা তিনটা বলতে টোটাল পারবো। তিনটা ফ্র্যাকশন আছে, এই যে এটা 5, একটা 2/3, আর একটা হচ্ছে 1/4। এই 3 5 15, 4 15 60। আপনি ধরে নেন পুরো স্টেডিয়ামে সিট আছে কত 60, ঠিক আছে? পুরো স্টেডিয়ামে কত সিট আছে 60, অর্থাৎ এই যে হরগুলোর লসাগু। এখন দেখেন আমাকে বলছে 1/4 অফ দ্য সিটিং হচ্ছে লোয়ার ডেকে, তাহলে 60 এর 1/4 কত 15, আর বাকি 45 কি আছে আপার ডেকে আছে। এই 15টার ভিতরে আপনার আনসোল্ড আছে কত 1/5, তাহলে 15 1/5 মানে কত 3।
ঠিক কিনা? আর 2/3 অফ দ্য অল দ্য সিটস ইন দ্য স্টেডিয়াম ওয়ার সোল্ড, তাহলে 2/3 যদি পুরোটা সোল্ড হয়ে যায় তাহলে 1/3 কি আছে? আনসোল্ড আছে। তাহলে 60 এর 1/3 কত? 20। তার মানে পুরো স্টেডিয়ামে আনসোল্ড সিট আছে 20টা, তার ভিতরে লোয়ার ডেকে আছে 3টা। তার মানে ফ্র্যাকশনটা কত হবে? 3/20 হবে না ভাই? বলেন, জি স্যার। স্যার বুঝতে পারছেন কিনা সবাই? জি স্যার। মেথড ইজি ছিল। স্যার এইটাই কি সে বক্স মেথড? অনেকে স্যার এটাকে মেনশন করে বক্স মেথড নামে। এটা কি মেথড দিয়ে করা হলো? উম, স্যার এটা ওই যে আসলে জানি না। ভেরিয়েবল গুলো সিলেক্ট করা, যেমন লোয়ার ডেক্স, তারপরে হচ্ছে হলো হায়ার, তারপরে হচ্ছে আনসোল্ড, সোল্ড, তারপরে হচ্ছে যেই সমস্ত ফ্র্যাকশন গুলো থাকে ফ্র্যাকশন গুলো লসাগু বের করে Right. ওইটাকে টোটাল এরকম সামথিং You কিছু মানে করা হলো। you can name it, বাট মেইন সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে এরকমের কোনো ম্যাথ যদি কখনো থাকে যেখানে সংখ্যা এবং ফ্র্যাকশন আপনাকে উভয় বের করতে বলছে, আপনি অলওয়েজ যে কয়টা ফ্র্যাকশন প্রশ্নে দেওয়া আছে টোটাল ভ্যালু অফ দ্য প্রবলেম, আপনি এই ফ্র্যাকশন গুলার এলসিএম কে ধরে এরপরে ব্যাক ক্যালকুলেশন করতে পারেন। ঠিক আছে? জি আপনি স্যার। যেটাকে বলতেছেন বক্স মেথড, বক্স মেথড নামে একেবারে সরাসরি নাম আমি দেখছি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের সিস্টেমটাতে। ঠিক আছে? আপনাদেরকে আমি ইন্টারেস্টের ম্যাথ করাইছি না? জি স্যার, ওইখানে হ্যাঁ কম্পাউন্ডে স্যার ছিল। মনে করেন 1000 টাকার উপরে আপনি কত পার্সেন্ট? 6% কম্পাউন্ডিং। ঠিক আছে? কত বছরের জন্য? মনে করেন 2 বছরের জন্য। আপনাকে বের করতে বলছি ইন্টারেস্ট কত। তাহলে 1000 টাকার উপরে 6% হলে কত টাকা আসবে? 60 টাকা। তাহলে এই 1000 টাকা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে ইন্টারেস্ট। এর পরের বছরে কি হবে? এই 1000 টাকার উপরেও ইন্টারেস্ট আসবে, 60 টাকার উপরে ইন্টারেস্ট আসবে। কত পার্সেন্ট করে? 6% করে। তাহলে 1000 টাকার উপরে পাবো আরো 60 টাকা, আর 60 এর উপরে কত পাবো? 6% হলে পাবো 3.6 টাকা, তাই না? জি স্যার। তার মানে স্যার টোটাল ওটা আমরা ইন্টারেস্ট কত আসলো? বুঝতেছিলাম। হ্যাঁ, এই এখানে 60, এখানে 60, 120, 123.6 টাকা। এই 123.6 টাকা যেটা আসছে না, এই যে মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম না, দিস ইজ কল্ড বক্স মেথড। জি স্যার। বুঝতে পারছেন? জি এইটা স্যার। সরাসরি বক্স মেথড নামে আছে। এইটা নাম আমি বক্স মেথড দেখি নাই কোথাও, বাট হইতে পারে। বাট আপনারা কি ক্লিয়ার কিনা বলেন, প্রশ্নটা কি বুঝতে পারছেন কিনা, সমাধানটা সবাই? পরে যেটা করলাম এই যে 60 ধরে, জি স্যার, ক্লিয়ার। এবার এইটার সাথে মিলাই চিন্তা করে দেখেন, আমার 4/5 অফ দ্য সিটস হচ্ছে লোয়ার ডেকে সোয়েল হয়েছে, তাহলে আনসোল্ড আছে কতটুকু? 1/5 নাকি? হ্যাঁ আর স্টেডিয়ামের 1/4 সিট আছে কোথায়? লোয়ার ডেকে। তাহলে এই 1/4 অফ দ্য টোটাল সিট এর ভিতরে 1/5 হচ্ছে কি? আনসোল্ড। তার মানে টোটাল আনসোল্ড লোয়ার ডেকে কত আছে? 1/20। ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ আর 2/3 অল দ্য সিটস ইন দ্য স্টেডিয়াম আর সোল্ড, তাহলে টোটাল স্টেডিয়ামে আনসোল্ড কত? টোটাল স্টেডিয়ামে আনসোল্ড হচ্ছে 1/3, যেহেতু 2/3 সেল হয়েছে। তাহলে লোয়ার ডেকে টোটাল আনসোল্ড এর পরিমাণের ভিতরে লোয়ার ডেকে আনসোল্ড এর পরিমাণটা ফ্র্যাকশন কত? তাহলে 1/20 ডিভাইডেড বাই 1/3, তার মানে কত হবে? 3/20 হবে। হ্যাঁ ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার বলেন। ওকে, এটা তো আমরা অলরেডি সলভ করেছি। এবার এই ম্যাথটা একটু দেখি। দিস ইজ আ ট্রিকি ওয়ান, দিস ইজ ভেরি। দেখেন প্রশ্নটাতে বলছে কি, আমরা একটু ভালোভাবে আগে প্রশ্নটা পড়বো, বুঝবো, তারপর আমরা সলিউশন কিভাবে করব সেটা দেখি। দেখেন বলতেছে, ইন আ সার্টেন ক্লাস কনসিস্টিং অফ 36 স্টুডেন্ট, কয়জন স্টুডেন্ট আছে ক্লাসে? 36 জন। সাম বয়েজ এন্ড সাম গার্লস, অর্থাৎ 36 জন স্টুডেন্টের ভিতরে কিছু বালক আছে, কিছু বালিকা আছে। এক্স্যাক্টলি 1/3 অফ দ্য বয়েজ, বয়েজদের 1/3, এবং এক্স্যাক্টলি 1/4 অফ দ্য গার্লস, বালিকাদের 4/1 যে কয়টা ছেলে আছে, যে কয়টা বালক আছে তাদের 3/1, এবং যে কয়জন বালিকা আছে তাদের 4/1। তারা কি করে? ওয়াক টু স্কুল, তারা হেঁটে স্কুলে যায়। আমাকে বলতে হবে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল নাম্বার অফ স্টুডেন্ট, সর্বোচ্চ কতজন স্টুডেন্ট কি যায়, হেঁটে স্কুলে যায়?
রাইট? প্রশ্নটা সবাই ক্লিয়ার? হু ওয়াক টু স্কুল 10, 9, 11, 12 আচ্ছা, এখন আপনাদেরকে যদি বলি যে এই 36 জন স্টুডেন্টের ভিতরে কয়জন বালক আছে আর কয়জন বালিকা আছে, এটা কি বলা আছে? না স্যার না বালক বলা আছে। এগুলা বলা নাই। তার মানে হচ্ছে 1/3 অফ দ্য বয়েজ কত আর 1/4 অফ দ্য গার্লস কত, এটা কি আমি বের করতে পারবো তাদের ইন্ডিভিজুয়াল সংখ্যাটা যদি আমাদের জানা না থাকে? না স্যার বয়েস না স্যার তাইলে এই অঙ্ক সমাধান কিভাবে হবে? কতজন স্কুলে যায় হেঁটে? এক্স ধরে এবার নিয়ে আসেন, এক্স ধরে নিয়ে স্যার এক্স ধরে নিয়ে হবে না। স্যার এখানে এক্স আমার যা ধরলে মনে তো হচ্ছে যে 36 জন স্টুডেন্টের ভিতরে 1/3 বয়েজ এবং 1/4 হচ্ছে গার্ল, এভাবে বলা আছে মাঝখানেটা, ওটা কনফিউশনে দেওয়ার জন্য। সাম বয়েজ এন্ড সাম গার্লস যেটা দেওয়া আছে, এক্স্যাক্টলি 1/3 অফ দ্য বয়েজ এন্ড এক্স্যাক্টলি 1/4 অফ দ্য গার্লস ওয়াক টু স্কুল। কনফিউজ করার জন্য কিচ্ছু করে নাই ভাই এখানে, বুঝছেন? বলাই আছে যে বয়েজ এবং গার্লস এর সংখ্যার সমষ্টি কত, 36। বাট কতজন বালক আর কতজন বালিকা হেঁটে স্কুলে যায়, বা কতজন বালক আর এক্স্যাক্টলি কতজন বালিকা আছে, এটা তো জানা নাই। সো b/3 প্লাস g/4 এরা কি করে, এরা ওয়াক টু স্কুল। ঠিক আছে, এটা বলা জি আছে। স্যার। বাট আমি যদি না জানি b এর মান কত আর আমি যদি না জানি g এর মান কত, তাহলে কি b/3 প্লাস g/4 বের করা যাবে? না স্যার আর আপনারা যদি কেউ মনে করেন যে না, একটা কাজ করি, তাইলে এইটা করি, এই বালকের সংখ্যা ধরে নিই x/3 প্লাস বালিকার সংখ্যা তাহলে হবে 36 মাইনাস x, এটা ডিভাইডেড বাই 4, তাহলে এটা হবে আমার অ্যান্সার। এবং দেখবেন এখানে শেষ পর্যন্ত গিয়ে আপনার শেষ পর্যন্ত এখানে x রয়ে যাবে, অর্থাৎ আপনার কোনো নির্দিষ্ট সংখ্যায় ভ্যালুটা আসবে না। ঠিক আছে, কি করা যায় তাহলে? ইউ হ্যাভ টু লুক ভেরি কেয়ারফুলি অন আ ওয়ার্ড যেটা আমি শিওর আপনাদের কারোর চোখে পড়ে না, সেটা হচ্ছে এক্স্যাক্টলি। এই শব্দটার ফাংশনটা কি এই প্রশ্নে? কেন এক্স্যাক্টলি শব্দটাকে দুইবার আলাদা আলাদা করে লেখা হইল? দ্যাটস দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু সি ইন ট্রিকি প্রবলেম। এইটা হচ্ছে সবার আগে দেখতে হয় যে কেন এভাবে আছে। এটার মানে হচ্ছে দেখেন, 1/3 অফ দ্য বয়েজ এবং 1/4 অফ দ্য গার্লস এক্স্যাক্টলি যদি বলা হয়, তার মানে কি 1/3 অফ দ্য বয়েজ, আচ্ছা বলেন, বয়েজের সংখ্যা কি কখনো নন ইন্টিজার হতে পারবে? না স্যার তার মানে 1/3 অফ দ্য বয়েজও কি হবে, একটা ইন্টিজার হবে। আর জি যদি এটা স্যার ইন্টিজার হয়, তাহলে অবশ্যই বয়েজের সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হইতে হবে, ঠিক কিনা বলেন? জি স্যার একইভাবে 1/4 অফ দ্য গার্লস, তাহলে বালিকার সংখ্যাটাও কি হইতে হবে, 4 দ্বারা বিভাজ্য হইতে হবে, জি স্যার ঠিক না? তাহলে দেখেন 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কত কত, 4, 8, 12, 16, 20, 24, 28, 32। 36 পর্যন্ত যাব না, কারণ যদি 36 জন বালিকা হয়ে যায় তাহলে তো আর বালক থাকে না। বাট আমাকে বলছে কি সাম বয়েজ এবং সাম গার্লস আছে, তার মানে কি বালিকার সংখ্যা 4, 8, 12, 16, 20, 24, 28, 32, এই চারটা, এই সংখ্যাগুলোর ভিতরে যে কোনো একটা হবে, ঠিক কিনা? জি স্যার তাহলে বয়েজের সংখ্যাটা কত হবে বলেন? যদি 4 জন বালিকা হয় তাহলে বয়েজের সংখ্যা কত, 32 জন, কারণ টোটালটা মিলে তো 36 হবে নাকি? জি স্যার তাহলে 8 এর জন্য কত হবে, 28, 12-র জন্য হবে কত, 24, 16-র জন্য হবে 20, 20-এর জন্য হবে 16, 24-এর জন্য হবে 12, 28-এর জন্য হবে 8, 32-এর জন্য হবে 4। দ্যাট মিনস যদি বালিকার সংখ্যা বাম পাশের গুলো হয়, তাহলে বালকের সংখ্যাও ডান পাশের গুলো হইতে হবে, ঠিক কিনা? জি স্যার বাট একটু খেয়াল করে দেখেন, 32 কি 3 দ্বারা ডিভিজিবল হবে? কিন্তু আমরা কি বলছিলাম, বালকের সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হইতে হবে, তাই না? 28 3 দ্বারা ডিভিজিবল না, 20 না, 16 না, 8 না, 4 না। তার মানে একমাত্র আমাদের এই অঙ্কের জন্য কোন অপশন গুলোই কাজ কাজ করতে পারবে? এই একটা 12 আর অপশন আছে 24 যেখানে 12 24 অথবা কত, 24 12, ঠিক কিনা? জি স্যার এখন বলি, এটা তো আমি আপনাদেরকে কনসেপ্টটা বুঝাইলাম কেন আসলো। পরীক্ষার হলে টেকনিক অ্যাপ্লাই করবেন কোনটা? দেখেন সুন্দর মতো, এখানে কত আছে, 3 আছে না নিচে, আর এখানে কত আছে নিচে, 4। 3 আর 4 এর লসাগু কত?
12। 12, তার মানে 12 হবে গার্লসের সংখ্যা, তাহলে বয়েজের সংখ্যা কত হবে? 24। অথবা 12 হবে বয়েজের সংখ্যা, তাহলে গার্লসের সংখ্যা কত হবে? 24। আর এই যে দুইটা পাইলাম, এখন আমি অঙ্কটা সমাধান করে ফেলি। আমার অঙ্ক খুব ইজি। তার মানে স্কুলে হেঁটে যায় স্টুডেন্ট কতজন আছে? যদি প্রথমটা সত্যি হয় তাহলে 12/4 প্লাস 24/3 কত হয়? এটা আসবে 3, এটা হলো 8, তার মানে 3 প্লাস 8 সমান সমান কত? 11। আর এই অপশনটা যদি নেই তাহলে কত আসবে? ওয়ার্কিং স্টুডেন্ট হচ্ছে বয়েজ 12, তার মানে 12/3 প্লাস 24/4 অর্থাৎ 4, 6। 4 প্লাস 6 ইকুয়ালস টু 10। আমাকে জিজ্ঞাসা করছে কোনটা গ্রেটেস্ট পসিবল নাম্বার। তার মানে 11 জন স্কুলে হেঁটে যায় অথবা 10 জন স্কুলে হেঁটে যায়, তাহলে গ্রেটেস্ট কোনটা, 11 নাকি 10? 11। 11, অ্যান্সার হবে 11। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার স্যার। আরেকবার। কোথা থেকে আরেকবার বলবো বলেন? স্যার ক্যালকুলেশনটা উপরের থেকে। এই দেখেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে যেহেতু 1/3 অফ দ্য বয়েজ বলছে, তার মানে বয়েজের সংখ্যাটা অবশ্যই কি হইতে হবে? মাল্টিপল অফ 3 হইতে হবে না? কারণ নাইলে কি 1/3 সংখ্যাটা কি থাকবে না? ইন্টিজার থাকবে না নাকি? বালকের সংখ্যাটা অবশ্যই কি হইতে হবে? 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। এবং বালিকার সংখ্যাটা অবশ্যই কি হইতে হবে? 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। এটা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ স্যার। এবার দেখেন, তার মানে যদি বালিকার সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কত কত আছে? 4, 8, 12, 16, 20, 24, 28, 32। আর যদি বালিকার সংখ্যা 4 হয় তাহলে বালকের সংখ্যা 32 হবে। বালিকার সংখ্যা 8 হলে বালকের সংখ্যা 28 হবে, এবং এইভাবে করে প্রত্যেকটা সংখ্যা বের করছি আমরা। বাট বালকের সংখ্যাটাও কি হইতে হবে? 3 দ্বারা ডিভিজিবল হইতে হবে না হ্যাঁ নাকি? অবশ্যই। তাহলে দেখেন, এই 3 হ্যাঁ। দ্বারা ডিভিজিবল আমরা বালকের সংখ্যা পেয়েছি, একটা 24 আর একটা পেয়েছি 12, বাকি কোনোটাই কি না? 3 দ্বারা বিভাজ্য না। তার মানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে গার্লসের সংখ্যা হবে 12, বয়েজের সংখ্যা হবে 24, অথবা গার্লসের সংখ্যা হবে 24, বয়েজের সংখ্যা হবে 12। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তাহলে স্কুলে হেঁটে যায় কি? বালিকাদের 4 ভাগের 1 ভাগ প্লাস বালকের 3 ভাগের 1 ভাগ, এটা করলে কত হবে? 11। অথবা আহ বালিকার 4 ভাগের 1 ভাগ প্লাস বালকের 3 ভাগের 1 ভাগ, এটা করলে আসবে 10। তার মানে হয় 11 জন স্কুলে হেঁটে যায় অথবা 10 জন স্কুলে হেঁটে যায়। আমাকে বের করতে বলছে গ্রেটেস্ট পসিবল নাম্বারটা। তাইলে স্কুলে হেঁটে যাওয়ার সর্বোচ্চ সংখ্যাটা কত হইতে পারে? 11 হইতে পারে। সো অ্যান্সার হবে কত? 11। ক্লিয়ার? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, এবার আসি রিটেনে। হ্যাঁ, রিটেন প্রবলেম দেখেন তো, এটাতে কি বলছে প্রশ্নটাতে? প্রশ্নটাতে বলা আছে আউট অফ 5 কোয়েশ্চেন্স ইন আ পেপার। প্রশ্নের 5টা প্রশ্নের ভিতরে একটা কোয়েশ্চেন, একটা প্রশ্নপত্রের ভিতরে 5টা প্রশ্ন আছে। সেই 5টা প্রশ্নের ভিতরে 1/20 20 ভাগের 1 ভাগ স্টুডেন্ট কি করছে? অল কোয়েশ্চেন অ্যান্সার করছে, মানে কয়টা? 5টা। এন্ড 1/20 কি করছে? নান, মানে কয়টা? 0টা অ্যান্সার করছে। তার মানে গিভেন a fraction of student who answered 5 questions equals to কত? 1/20, and fraction of student who answered 0 question equals to 1/20. সুতরাং রিমেইনিং স্টুডেন্ট কতজন? রিমেইনিং ফ্র্যাকশন অফ দ্য স্টুডেন্ট কত হবে? 1 minus 1/20 minus 1/20, অর্থাৎ করলে কত হয়? 20 যদি করি তাহলে 20 minus 1 minus 1, দ্যাট মিনস 9/10। ঠিক কিনা বলেন? প্রশ্ন হচ্ছে রিমেইনিং কেন করলাম এই দুইটা থেকে? তার কারণ তখন পরের লাইনে বলা আছে অফ দ্য রেস্ট, অর্থাৎ ওই 1/20 1/20 বাদে বাকি যারা আছে তাদের ভিতরে 1/4 অ্যান্সার করছে কত? অনলি 4, অর্থাৎ 4টা। আর 1/5 অ্যান্সার করেছে কত?
অনলি ওয়ান মানে একটা, ঠিক কিনা বলেন? জি স্যার। তার মানে এই 1/20 1/20 বাদে যে অংশটা আছে মানে 9/10 এদের 1/4 অ্যান্সার করছে 4টা এবং 1/5 অ্যান্সার করছে একটা। দ্যাট মিনস দেয়ারফর ফ্র্যাকশন অফ স্টুডেন্ট who answered 4 questions equals to কত? 1/4 of 9/10, ঠিক কিনা বলেন? জি স্যার। তাহলে কত আসলো? 9/40। ফ্র্যাকশন অফ স্টুডেন্ট হু অ্যান্সার্ড 1 কোয়েশ্চেন কত হবে? 1/5 অফ 9/10 অর্থাৎ 9/50, ঠিক আছে? জি স্যার। বাট এরপরের লাইনে কি বলছে দেখেন, ইফ 24.5% স্টুডেন্ট, 24.5% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু, ঠিক আছে? মানে এখন কিন্তু আর অফ দ্য রেস্ট বলে নাই, এখন বলছি কি টোটাল যত স্টুডেন্ট আছে তাদের 24.5% স্টুডেন্ট অ্যান্সার্ড অনলি 3 কোয়েশ্চেন, 3টা, অ্যান্ড 200 অ্যান্সার্ড 2, 2টা প্রশ্ন। আমাকে বলতে হবে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত ছিল, ঠিক আছে? তাহলে দেখেন খুব সিম্পল জিনিস, 24.5% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টের 24.5%, তার মানে ফ্র্যাকশনটা কত হবে? ফ্র্যাকশন অফ স্টুডেন্ট হু অ্যান্সার্ড কত? 3 কোয়েশ্চেন কত হবে? 24.5। পার্সেন্টেজকে ফ্র্যাকশন বানাইলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করা লাগে, ঠিক আছে? তার মানে এটা কত হবে? 24.5 দ্বিগুণ হচ্ছে 49, 100 দ্বিগুণ হচ্ছে 200। 49/200 লেখা যায় না এটাকে? তাই না? জি স্যার। তাহলে দেখেন অফ দ্য রেস্ট যেটা ছিল, রিমেইনিং ফ্র্যাকশন ছিল কত? 9/10। এই ফ্র্যাকশনের ভিতরে নাই কারা কারা? যারা 5টা অ্যান্সার করছে এবং যারা একটাও অ্যান্সার করে নাই, তাই না? তাহলে জি এই স্যার। 9/10 এর ভিতরে আছে কারা কারা? যারা একটা অ্যান্সার করছে অথবা 2টা অ্যান্সার করছে অথবা 3টা অ্যান্সার করছে অথবা 4টা অ্যান্সার করছে, নাকি? কারণ যারা একটাও অ্যান্সার করে নাই তারা এখানে নাই, যারা 5টার ভিতরে 5টা অ্যান্সার করছে তারাও কি এখানে নাই, ঠিক কিনা? তার মানে এখানে আছে কারা কারা? যারা একটা বা 2টা বা 3টা বা 4টা অ্যান্সার করছে, ঠিক কিনা? জি স্যার। তার মানে আমরা 4টা অ্যান্সার করছে কত ফ্র্যাকশন সেটা পেয়েছি, একটা পেয়েছে কত সেটা করেছি, 3টা করেছে কত সেটা করেছি। তাহলে এই 9/10 থেকে আমরা যদি এই 3টাকে বিয়োগ করি তাহলে আমি কোনটা পাবো? যে কত ফ্র্যাকশন স্টুডেন্ট 2টা অ্যান্সার করছে, ঠিক জি কিনা স্যার। বলেন? জি স্যার। তার মানে সুতরাং ফ্র্যাকশন অফ স্টুডেন্ট হু অ্যান্সার্ড 2 কোয়েশ্চেন্স ইকুয়ালস টু কত হবে? 9/10 মাইনাস কত? 9/40, 9/50, 49/200, ঠিক আছে? জি স্যার। কত হবে? 200 লসাগু করা যায় এখানে, তাহলে যাবে 20 বার, 9 9 ইন্টু 20 180, মাইনাস এটা যাবে কয়বার? 5 বার, 5 নং 45, এটা যাবে 4 বার, 4 নং 36, এটা একবার যাবে 49। দ্যাট মিনস কত আসে বলেন তো উপরে? 180 থেকে 45 আর 36 মানে 40 আর 30 70, 70 আর 40 110, 119, 119 125, 125 130। দ্যাট মিনস 180 থেকে 130 বাদ দিলে থাকে কত? 50, 50/200 মানে 1/4, ঠিক কিনা? জি স্যার। তো 1/4 অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার করেছে 2টা প্রশ্ন, আর আমাকে প্রশ্নে দেওয়া আছে 2টা প্রশ্ন অ্যান্সার করছে কতজন? 200 জন। জি তার স্যার। মানে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং 1/4 অফ দ্য টোটাল স্টুডেন্ট ইকুয়ালস টু কত? 200। 200। সুতরাং টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হবে? 200 4 গুণ, অর্থাৎ 800। এটাই অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা বলেন? এভরিওয়ান বুঝতে জি পারছেন? স্যার। কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? স্যার যদি প্রথম থেকে আর একটু বলতেন স্যার। দেখেন প্রশ্নটাতে প্রথমে বলা আছে যে 5টা অ্যান্সার করছে কতজন? 1/20, ঠিক আছে?
আর জিরোটা অ্যান্সার করছে কতজন? 1/20। তাহলে 5টা অ্যান্সার করছে 1/20, শূন্য প্রশ্ন অ্যান্সার করছে 1/20। এর পরের লাইনে বলা আছে অফ দ্য রেস্ট, তার মানে এরা বাদে বাকিদের ভিতরে 1/4 অ্যান্সার করছে অনলি 4। তাহলে অফ দ্য রেস্ট আমরা কিভাবে বের করব? টোটাল ফ্র্যাকশন হচ্ছে 1 থেকে 1/20 বাদ দিলাম, তাহলে থাকতেছে কত? 9/10। তার মানে অফ দ্য রেস্ট হচ্ছে 9/10। তার মানে এই 9/10 এর ভিতরে 1/4 অ্যান্সার করছে কত? 4টা প্রশ্ন। আর এই 9/10 এর ভিতরে মানে কত 1/5 অ্যান্সার করতে কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন। তাহলে 4টা প্রশ্ন অ্যান্সার করার ফ্র্যাকশনটা কত? 1/4 অফ 9/10 অর্থাৎ 9/40। আর একটা প্রশ্ন অ্যান্সার করার ফ্র্যাকশন হচ্ছে 1/5 অফ 9/10 অর্থাৎ 9/50। আর এরপরে লাইনে বলছে 24.5% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল যত স্টুডেন্ট আছে তার 24.5% কি করছে? 3টা মাত্র প্রশ্ন অ্যান্সার করছে। তার মানে 3টা প্রশ্ন অ্যান্সার করছে কত? 24.5% স্টুডেন্ট। তার মানে 24.5% করলে এটাকে ফ্র্যাকশন বানালে কি হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করে আমি পাচ্ছি কত? 49/200। এই যে অফ দ্য রেস্ট যেটা বলছিলাম, এই অফ দ্য রেস্টের ভিতরে নাই কারা কারা একটু চিন্তা করেন। যারা 5টা অ্যান্সার করছে তারা নাই, যারা 0টা অ্যান্সার করছে তারা নাই, তাই না? 1 থেকে আমি যারা 5টা অ্যান্সার করছে ওদেরকেও বাদ দিয়ে দিছি, যারা 0টা অ্যান্সার করছে ওদেরকেও বাদ দিয়ে দিছি। তাইলে এখানে আছে কারা কারা? যারা একটা অ্যান্সার করছে অথবা 2টা অ্যান্সার করছে অথবা 3টা অ্যান্সার করছে অথবা 4টা অ্যান্সার করছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ স্যার। যে ভাইয়া প্রশ্ন করছিলেন আপনি কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার একটু বুঝেন যে এইখানে আছে কে কে? 9/10 এর ভিতরে আছে যারা একটা অ্যান্সার করছে, 2টা অ্যান্সার করছে, 3টা অ্যান্সার করছে, 4টা অ্যান্সার করছে। আমরা এরপর আবার ফ্র্যাকশন বের করছি কার কার? যারা 4টা অ্যান্সার করছে, যারা একটা অ্যান্সার করছে, আর যারা 3টা অ্যান্সার করছে। তাহলে আমার বাকি আছে কে? যারা 2টা অ্যান্সার করছে তারা। তার মানে আমি যদি 9/10 থেকে যারা 4টা অ্যান্সার করছে, যারা একটা অ্যান্সার করছে আর যারা 3টা অ্যান্সার করছে ওদেরকে যদি বিয়োগ করে দেই, তাহলে আমি কাটটা পাবো? যারা 2টা অ্যান্সার করছে। তার মানে ফ্র্যাকশন অফ স্টুডেন্ট হু অ্যান্সার 2 কোয়েশ্চেন, 2টা অ্যান্সার করছে যারা, সেটা কত? রিমেইনিং ফ্র্যাকশন যেটা ছিল 9/10, সেখান থেকে 9/40 যারা 4টা অ্যান্সার করছে, 9/50 যারা একটা অ্যান্সার করছে এবং 49/200 যারা 3টা অ্যান্সার করছে। এই 3টাকে যদি আমরা বাদ দিই, তাইলে আমরা পেয়ে যাচ্ছি 2টা অ্যান্সার করছে, এটার ফ্র্যাকশন কত? সেখান থেকে আমরা পেলাম 2টা প্রশ্ন অ্যান্সার করেছে, এটার ফ্র্যাকশন হচ্ছে 1/4। দ্যাট মিনস 1/4 অফ দ্য টোটাল স্টুডেন্ট, টোটাল যতটা স্টুডেন্ট আছে সেটার 1/4 পরিমাণটা কত? প্রশ্নে দেওয়া আছে অনলি 2টা অ্যান্সার করছে কতজন? 200 জন। তার মানে 2টা প্রশ্ন অ্যান্সার করছে কত? 1/4। তাহলে 1/4 অফ দ্য টোটাল স্টুডেন্ট সমান সমান কত হবে? 200 হবে। তাহলে 1/4 এর পরিমাণ যদি 200 হয়, তাহলে একের পরিমাণটা কত হবে? অর্থাৎ টোটাল স্টুডেন্টের পরিমাণ কত হবে? 200 4 গুণ মানে 800। ক্লিয়ার কিনা বলেন? ভাই আপনি বুঝতে পারছেন যিনি প্রশ্ন করলেন? জি ভাইয়া। ওকে ফাইন। পরের ম্যাথটা দেখেন কি বলছে। প্রবলেম 2 সলিউশন। দেখেন এখানে বলছে কি, এ বক্স কন্টেইনস অনলি মার্বেলস, একটা বক্সের ভিতরে কি আছে? শুধু মার্বেল আছে। ইফ 1/4 অফ দ্য মার্বেলস, যদি মার্বেলের 1/4 কি করা হয়? রিমুভ করা হয়। 1/4 অফ দ্য মার্বেলস আর রিমুভ, দ্য বক্স উড বি ফিল্ড টু 1/3 অফ ইটস ক্যাপাসিটি। যদি 1/4 অফ দ্য মার্বেল এখান থেকে মুভ করা হয়, সরায় ফেলা হয়, তাহলে কি হবে? এটার ক্যাপাসিটি 1/3 হয়ে যাবে। এখন তাহলে দেখেন আমি ধরে নিতে পারি এই মুহূর্তে যে লেট number of marbles kept in the box equals to m, and capacity of the box, capacity of the box মানে কি? ওটার ভিতরে কয়টা মার্বেল ধরে সেটাকে আমি ধরলাম c। ঠিক আছে, এখন আমাকে বলছে কি যতগুলো মার্বেল আছে তাদের 1/4 কে যদি রিমুভ করা হয়, তার মানে মার্বেল আছে m, এখান থেকে সরাবো m/4, এটা কি হবে? ক্যাপাসিটির 1/3 অর্থাৎ c/3 এর সমান হবে। ঠিক কিনা? জি স্যার। মার্বেল যে কয়টা আছে সেখান থেকে যদি সেটার 4 ভাগের 1 ভাগ সরায় ফেলা হয়, তাহলে সেটা মার্বেলের যে ক্যাপাসিটি আছে ওই বক্সে সেটার 1/3 হয়ে যাবে। অর্থাৎ m থেকে m/4 কে বাদ দিলে আমরা পাবো c/3 সমান। এটাকে আমি ধরলাম ইকুয়েশন নাম্বার 1। সেখানে বলছে ইফ ইনস্টেড, যদি এটা না করে আমি 100 মার্বেল অ্যাড করতাম, তাহলে বক্স উড বি ফুল। অর্থাৎ যদি আমি এটার সাথে 100 মার্বেল যোগ করি, তাহলে বক্সটা ফুল হবে। বক্স ফুলের মানে কি? ক্যাপাসিটি সমান, তাই না?
অর্থাৎ যে কয়টা মার্বেল আছে তার সাথে 100 যোগ করলে কি হবে, ক্যাপাসিটি সমান চলে আসবে। অর্থাৎ সুতরাং কি আছে, এম এম এর সাথে প্লাস যদি আমি 100 যোগ 100 করি সমান সি। সেটা হয়ে যাবে সি এর সমান। ঠিক আছে, তাহলে এই সি এর জায়গাতে আমি m+100 বসাই দিতে পারি না এখন? তো 3m/4 সমান সমান m+100 ডিভাইডেড বাই 3, তার মানে কত হবে, 9m ইকুয়ালস টু 4m প্লাস 400। তার মানে 5m সমান সমান 400 বা m সমান সমান কত, 80। তো আমাকে জিজ্ঞাসা করছে হাউ মেনি মার্বেলস আর দেয়ার ইন দ্য বক্স, বক্সে কয়টা মার্বেল আছে, m এর মান কত আসছে 80, সুতরাং দেয়ার আর 80 মার্বেলস ইন দ্য বক্স। অ্যান্সার বলেন, সবাই ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, দেখেন প্রবলেম নাম্বার 3, রিজন প্রবলেম 3, দেখেন কি বলছে, ফ্রম আ নাম্বার অফ অ্যাপেলস, কিছু অ্যাপেল নিয়ে একজন লোক বসছে। তো সলিউশন 3, এ ম্যান সেলস হাফ দ্য নাম্বার অফ এক্সিস্টিং অ্যাপেল প্লাস 1, অর্থাৎ তার কাছে যে কয়টা আপেল আছে সেটার অর্ধেক এবং অর্ধেকের চাইতে একটা বেশি অ্যাপেল সে বিক্রি করছে প্রথম কাস্টমারের কাছে, ফার্স্ট কাস্টমারের কাছে। সেলস 1/3 অফ দ্য রিমেইনিং অ্যাপেল প্লাস 1, তার কাছে যে কয়টা অ্যাপেল রয়ে গেছিল ওই প্রথম কাস্টমারকে বিক্রির পরে সেটার 3/1 প্লাস একটা সেকেন্ড কাস্টমারের কাছে সে বিক্রি করছে। অ্যান্ড সেলস 1/5 অফ দ্য রিমেইনিং অ্যাপেল প্লাস 1, যে কয়টা তার কাছে রয়ে গেছে সেকেন্ড মানে ক্রেতার কাছে বিক্রির পর সেটার 1/5 প্লাস 1 সে বিক্রি করছে থার্ড কাস্টমারের কাছে। এর ফলে সে দেখতে পেল যে হি হ্যাজ 3 অ্যাপেলস লেফট, এই তিনজনের কাছে বিক্রির পরে তার কাছে কয়টা অ্যাপেল রয়ে গেছে, 3টা। আমাকে বলতে হবে হাউ মেনি অ্যাপেলস ডিড হি হ্যাভ অরিজিনালি, অরিজিনালি তার কাছে কয়টা অ্যাপেল ছিল। তাহলে আমরা ধরে নিব লেট নাম্বার অফ অরিজিনাল অ্যাপেল, নাম্বার অফ অ্যাপেলস অরিজিনালি, অ্যাপেলস the seller had originally equals to x, অর্থাৎ অরিজিনালি সেলারের কাছে কয়টা অ্যাপেল ছিল, x সংখ্যক অ্যাপেল ছিল। therefore remaining number of apples after the first customer, প্রথম কাস্টমারের পরে তার কাছে কয়টা অ্যাপেল রয়ে গেছে, দেখেন প্রথম কাস্টমারকে সে বিক্রি করছে কয়টা অ্যাপেল, x/2 প্লাস 1, তাই না? আচ্ছা এটা একটু বেশি লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পরে। সুতরাং নাম্বার অফ অ্যাপেলস sold to the first customer, প্রথম কাস্টমারের কাছে কয়টা অ্যাপেল তাহলে বিক্রি হবে, x/2 x/2 প্লাস 1, তাই না? হাফ হাফ দ্য এক্সিস্টিং অ্যাপেল প্লাস 1, তাহলে x/2 প্লাস 1 সে যদি বিক্রি করে তাহলে রিমেইনিং তার কাছে কয়টা আছে, সুতরাং রিমেইনিং অ্যাপেলস, দেখেন সে যদি অর্ধেক বিক্রি করতো তাহলে তার কাছে অর্ধেক থাকতো, কিন্তু সে যেহেতু অর্ধেকের থেকে একটা বেশি বিক্রি করছে তাহলে তার কাছে এখন অর্ধেকের থেকে একটা কম থাকবে, ঠিক কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে তার কাছে রিমেইনিং অ্যাপেল হচ্ছে এখন এত। এই রিমেইনিং অ্যাপেলের ভিতরে সে আবার 1/3 বিক্রি করছে না, মানে সেকেন্ড কাস্টমারের কাছে, সুতরাং নাম্বার অফ অ্যাপেলস sold to the second customer, sold to the second customer কত হবে, 1/3 of x/2 minus 1, রিমেইনিং এর 1/3 প্লাস 1, নাকি? তাহলে রিমেইনিং কতটুকু থাকবে, রিমেইনিং অ্যাপেলস কত থাকবে বলেন, 1/3 যদি সে বিক্রি করে তাহলে তার কাছে এখন রয়ে যাবে কত, 2/3, 2/3 অফ x/2 minus 1, যেহেতু সে একটা বেশি দিছিল তাহলে এখন কি একটা কম থাকবে, বলেন ক্লিয়ার কিনা? জি স্যার। ঠিক আছে, এবার দেখেন সুতরাং নাম্বার অফ অ্যাপেলস
sold to the third customer. থার্ড কাস্টমারের কাছে নাম্বার অফ অ্যাপেল কয়টা সেল হবে? দেখেন রিমেইনিং যে কয়টা রয়ে গেছে তার সেটার 1/5, তাহলে 1/5 অফ 2/3 অফ x/2 - 1 - 1, ঠিক কিনা? তার মানে রিমেইনিং কত? রিমেইনিং অ্যাপেলসটা কত? সেটা হচ্ছে এখানে যেহেতু 1/5, তার মানে এখানে কত আসবে? 4/5 অফ 2/3 অফ x/2 - 1 - 1, ঠিক আছে? ও সরি, এখানে একটা +1 হবে তো, 1/5 এর চাইতে এক বেশি তো, তাহলে 4/5 থেকে এক কম থাকবে নাকি? বলেন। স্যার 2/3 4/5 এগুলো কিভাবে আসতেছে স্যার? দেখেন তো 1/5 যদি আমি একজনের কাছে বিক্রি করি, আমার কাছে থাকবে আর কতটুকু? 4/5 রয়ে যাবে না? একজনের কাছে যদি আমি 1/3 বিক্রি করি, তাহলে আমার কাছে রয়ে যাবে কত? 2/3 রয়ে যাবে না? 1 - 1/3 করলে কত হয়? 2/3। 1 - 1/5 কত আসবে? 4/5 নাকি? বুঝতে পারছেন আপু? জি স্যার, বুঝেছি। যেহেতু আমি একটা বেশি বিক্রি করছি 1/5 এর চাইতে, তাহলে 4/5 এর চাইতে আমার কাছে কি একটা কম রয়ে যাবে। এখন এই যে তৃতীয় কাস্টমারের কাছে বিক্রির পরে তার কাছে যেটা রিমেইনিং রয়েছে, সেটার পরিমাণ কত দেওয়া আছে প্রশ্নে? 3টা না? হ্যাঁ। সুতরাং 4/5 of 2/3 of x/2 - 1 - 1 - 1 equals to কত? Equals to 3। এখান থেকে আপনাকে বের করতে হবে x এর মানটা কত, তাই না? কারণ আমাকে জিজ্ঞাসা করছি কি কয়টা আপেল তার কাছে অরিজিনালি ছিল, এটাই তো আমরা ধরে নিছি x নাকি? এই যে x এর মান যেটা আসবে, x এর মান যেটা আপনারা বের করবেন এটা ক্যালকুলেশন করে, এইটা আপনাদের একটা SW, এটা আপনারা নিজেরা করবেন, x এর মানটা বের করবেন, ঠিক আছে? এই ইকুয়েশনটা সলভ করে আপনারা x এর মানটা বের করবেন কত আসে। ওকে, ক্লিয়ার? বলেন। স্যার ক্লিয়ার। ওকে, এবার এই ম্যাথটা একটু দেখেন। The sum of the numerator and denominator of a fraction is 11. আমি ধরে নিলাম সলিউশন 4। যেহেতু ফ্র্যাকশন নিয়ে বলা আছে, আমি ধরে নেই let the fraction is x/y, তার মানে নিউমারেটর আর ডিনোমিনেটর কত? x and y রেসপেক্টিভলি। প্রথম লাইনে বলা আছে সাম অফ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ 11, দ্যাট মিন্স কি? সুতরাং x প্লাস y ইকুয়ালস টু কত? 11। এন্ড এখানে বলা আছে কি if 1 is added to the numerator and 2 is subtracted from the denominator, it becomes 2/3। তার মানে 1 is added to the numerator, 2 is subtracted from the denominator, it equals to কত? 2/3। or আমরা এখান থেকে বলতে পারি কত? thrice x plus 3 equals to twice y minus 4, বা thrice x সমান সমান 2y plus 7, ঠিক আছে? 2y plus 7 thrice x সমান সমান, আর এখান থেকে আমরা কি বলতে পারি? এখন তো x সমান সমান আমরা বলতে পারি 11 minus y, বা thrice x সমান সমান আমরা বলতে পারি 33 minus 3y। দেখেন এদিকেও আছে thrice x, এখানেও আছে thrice x, তাহলে ডান পক্ষের দুইটাও কি হবে? সমান হবে। সুতরাং 33 minus 3y equals to 2y plus স্যার 7। -7 হবে মনে হয়। ও সরি, -7 হবে, সরি। সো মাইনাস, তাহলে কত আসবে? আহ, উপাশে নিয়ে যায়, এদিকে নিয়ে আসি, তাহলে 33 প্লাস 7 ইকুয়ালস টু 5y, বা y সমান সমান কত? 8, ঠিক আছে? y এর মান কত আসতেছে? 8, আর y এর মান যদি 8 আসে, x এর মান কত? সুতরাং x সমান সমান আসবে কত? 11 - 8 মানে 3। আমাকে জিজ্ঞাসা করছিল কি প্রশ্নটাতে? দ্য ফ্র্যাকশন ইজ, তার মানে কি হবে? সুতরাং দ্য ফ্র্যাকশন ইজ, ফ্র্যাকশনটা কত ধরছিলাম? x/y ধরছিলাম না? জি স্যার। x/y, x এর মান কত? 3, y এর মান 8, তার মানে ফ্র্যাকশনটা হবে 3/8। জি স্যার। অ্যান্সার শেষ। বলেন, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন এটা নিয়ে?
ক্লিয়ার সবাই? ওকে, তাহলে দেখেন লাস্ট ম্যাথ আজকের ক্লাসের জন্য সেটা হচ্ছে অন আ সার্টেন এক্স ওয়াই কমিটি, একটা এক্স ওয়াই কমিটিতে 2/3 অফ দ্য মেম্বার্স আর মেন। 2/3 অফ দ্য মেম্বার্স কি মেন, তাহলে উইমেন কত? 1/3 না? জি স্যার। তাহলে Yes, sir, one. সলিউশন 5 given fraction of men in the committee equals to 2/3, সুতরাং fraction of women in the committee কত হবে? 1/3। আচ্ছা দেখেন, and 3/8 of the men, মেনের 3/8 টা কি? আর ফ্রম কান্ট্রি ওয়াই। 3/8 of the men কি? ওয়াই কান্ট্রি থেকে আসছে, ঠিক আছে? তাহলে ওয়াই কান্ট্রির মেন কতজন? সুতরাং মেন ফ্রম কান্ট্রি ওয়াই ইকুয়ালস টু কত হবে? যতজন মেন আছে 2/3, এইটার 3/8, তাই না? তার মানে কত? 1/4, রাইট? জি স্যার। Yes, তার sir. মানে মেন ফ্রম কান্ট্রি ওয়াই কত? 3/8। দেখেন 3/8 অফ 2/3, তাহলে মেন ফ্রম কান্ট্রি এক্স কত? 3/8 যদি হয় তাহলে এটা কত হবে? 5/8। তাহলে 2/3 ইন্টু 5/8, 4 12, তার মানে কত হবে? 5/12। তার মানে কান্ট্রি এক্স থেকে মেন কতজন? 5/12। এবার দেখেন আমাকে বলছে কি, ইফ 3/5 অফ দ্য কমিটি মেম্বার্স আর ফ্রম কান্ট্রি এক্স, কান্ট্রি এক্স থেকে কতজন আছে? 3/5। টোটাল কান্ট্রি এক্স থেকে কমিটি মেম্বার আছে কত? 3/5। তাহলে গিভেন মেম্বার ফ্রম কান্ট্রি এক্স ইকুয়ালস টু কত? 3/5। এখন এই কান্ট্রি এক্স এর যত মেম্বার, এই মেম্বারদের ভিতরে কি আছে? ম্যান প্লাস উইমেন দুইটাই আছে না? জি স্যার। তাহলে কান্ট্রি এক্স থেকে ম্যান আছে কতজন? 5/12। সুতরাং উইমেন ফ্রম কান্ট্রি এক্স কত? বের করা যাবে না এই 3/5 থেকে 5/12 বিয়োগ করলে? জি স্যার। 5 আর 12 হচ্ছে 60, তার মানে 12, 3 12 36, আর 5 5 25, দ্যাট মিনস 11/60 নাকি? জি স্যার। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য মেম্বার্স আর উইমেন ফ্রম কান্ট্রি ওয়াই, কান্ট্রি ওয়াই এর উইমেন কতজন, ঠিক আছে? এবার তাহলে খেয়াল করেন 3/5 যদি হয়ে থাকে কান্ট্রি এক্স থেকে, তাহলে কান্ট্রি ওয়াই থেকে কতজন? সুতরাং মেম্বার ফ্রম কান্ট্রি ওয়াই কত হবে? 2/5। 2/5, ভেরি গুড। কান্ট্রি ওয়াই ইকুয়ালস টু কত হবে? 2/5। আর মেন ফ্রম কান্ট্রি ওয়াই কত? 1/4। তাহলে উইমেন ফ্রম কান্ট্রি ওয়াই কত হবে? সুতরাং উইমেন ফ্রম কান্ট্রি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2/5 2/5 মাইনাস 1/4, অর্থাৎ 4 5 20, হাতে হচ্ছে 4, 4 2 8, 8 মাইনাস এটা হবে 5, অর্থাৎ 3/20। অর্থাৎ উইমেন ফ্রম কান্ট্রি ওয়াই হবে 20/3। এটাই অ্যান্সার। বলেন ক্লিয়ার কিনা সবাই? জি স্যার ক্লিয়ার। ঠিক আছে, ফাইন। এই গেল আপনাদের রিটেন পার্ট। এখন আমি দুইটা একটু অ্যাডভান্স লেভেলের প্রিলিমিনারি কোয়েশ্চেন দেখাবো, দুইটাই আইবিআর অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। প্রথম প্রশ্নটা এখানে দেখেন কি বলা আছে। ইন আ ক্লাসরুম 2/3, কত বললাম? 2/3 of the seats are occupied. In another classroom with double the seating capacity. তাহলে আমি যদি ধরে নিই এই রুমে সিটিং ক্যাপাসিটি ছিল 3, তাইলে কয়টা সিট অকুপাইড ছিল? 2টা। আর একটা রুম আছে যেটার কি ডবল দ্য সিটিং ক্যাপাসিটি, মানে 3-এর ডবল কত হয়? 6। তার মানে আমি কত বলতে পারি? ইন অ্যানাদার ক্লাসরুম উইথ ডবল দ্য সিটিং ক্যাপাসিটি অফ দ্য ফার্স্ট এক্স্যাক্টলি 3/4। 3/4 মানে 3/4। 3/4 অফ দ্য 6 are occupied, তার মানে কত? 3/4 into 6, এটা 2, এটা 3, 9/2 মানে কত হয়? 4.5। If the students from both rooms are transferred into a third empty classroom that has the seating capacity exactly equal to the first two combined, তাহলে আমাকে বলতে হবে কতগুলা সিট অকুপাইড থাকবে। তাহলে টোটাল সিট কয়টা আছে এখানে? প্রথম দুইটা কম্বাইন্ড মানে 9,
আর টোটাল এখানে আসছিল 2, এখানে হচ্ছে 4.5, মানে উপরে আসতেছে 6.5, নিচে আসতেছে 9। 6.5 মানে 13/2, তার মানে 13 ইন্টু 18, 13/18, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, সবসময় এই টাইপের ম্যাথে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যদি আপনি ধরে নেন, এটা আপনার জন্য ক্যালকুলেশনে সুবিধা হবে। আরো ভালোভাবে আমরা এটা ধরতে পারতাম, সেটা হচ্ছে যেহেতু এখানে কত আছে দেখেন, এবার এটা তো আমি সলভ করলাম, এবার আমি আপনাদেরকে টেকনিকটা দেখাই কিভাবে সলভ করবেন। আমাকে একটা ফ্র্যাকশন দেওয়া আছে কত, 2/3, তো আমি ফ্র্যাকশনটা লিখবো, হ্যাঁ, 2/3। আর এখানে আরেকটা ফ্র্যাকশন কত দেওয়া আছে, 3/4, তার মানে আমি এটা কি করবো, 3/4। আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন নিচে কত আছে, 3 আর 4, আপনি 3 আর 4-এর লসাগু নেন। 3 আর 4-এর লসাগু কত, 12। তার মানে আমি ধরে নেব প্রথম ক্লাসের সিটিং ক্যাপাসিটি ছিল কত, 12। তাহলে দ্বিতীয় ক্লাসের সিটিং ক্যাপাসিটি কত হবে, 12 ডবল অর্থাৎ 24। তাহলে দেখেন কি আসবে, 2/3 অফ 12, অর্থাৎ 3 4 12, 4 2 8 অকুপাইড, আর 3/4 অফ 24, তার মানে 6 3 6 18, অর্থাৎ টোটাল অকুপাইড সিট কয়টা, টোটাল অকুপাইড সিট হবে 8 + 18। আর টোটাল সিটিং অ্যারেঞ্জমেন্টটা কত হবে, এখানে ছিল 12টা, এখানে ছিল 24টা, মানে 36টা। তাহলে দেখেন উপরে কত আসতেছে, 26, আর নিচে কত আসতেছে, 36। কাটাকাটি যদি করেন 13, আর নিচে আসবে 18, অর্থাৎ 13/18 হবে আমার উত্তর। ক্লিয়ার সবাই, প্রশ্নটা পড়ছেন? জি স্যার। পারা যাবে তো নাকি? কিন্তু এই অঙ্কটাই যদি আপনারা না ধরে করতে যান তাইলে কিন্তু আবার অনেক বড় ম্যাথ। ঠিক আছে, যে আমি যেরকম ধরে রাখছি যে একটার ক্যাপাসিটি 12 আর একটার ক্যাপাসিটি 24, আপনি যদি এটাকে এক্স আর 2x ধরতে যান তাহলে কিন্তু আবার এই অঙ্কে আপনার অনেক সময় চলে যাবে। স্যার তাহলে কি সংখ্যাটা ধরবো হচ্ছে যে ফ্র্যাকশন গুলো দেওয়া আছে সেই ফ্র্যাকশন গুলো লসাগু? নিচে হরের লসাগু যেটা আছে না, জি হরের স্যার। লসাগুটা ধরবেন, তাইলে দেখবেন কি আপনার ওই এখানে যে আমার একটা পয়েন্ট চলে আসছিল, জি পয়েন্ট স্যার। আর আসবে না আপনার, মানে রাউন্ড ফিগার থাকবে। আচ্ছা স্যার। বোঝা গেল? ওকে স্যার। ওকে, পরের ম্যাটটা দেখেন কি বলছে। বলছে ইউ টুক 1/3 অফ দ্য চকলেটস, 1/3 অফ দ্য চকলেটস ফ্রম আ বক্স, একটা বক্স থেকে 1/3 পরিমাণ চকলেট আপনি নিয়েছেন, অ্যান্ড ইউর ব্রাদার, আপনার ভাই নিয়েছে 3/5 অফ দ্য রিমেইনিং চকলেট। আপনি 1/3 নিয়ে যাওয়ার পরে যে কয়টা চকলেট ছিল সেটার 3/5 নিয়ে গেছে কে, আপনার ভাই। ইফ 20 চকলেটস ওয়ার লেফট ইন দ্য বক্স, যদি বক্সের ভিতরে 20 চকলেট রয়ে যায়, আমাকে বলতে হবে যে হাউ মেনি চকলেট ডিড দ্য বক্স কন্টেইন অরিজিনালি, অরিজিনালি বক্সে কয়টা চকলেট ছিল। ঠিক আছে, তাইলে এখানে কি আছে, 1/3, আর এখানে কত আছে, 3/5 নাকি? তাহলে জি স্যার। 3 5 কত, 15। 15। আপনি ধরে নেন বক্সে টোটাল ছিল কত, 15টা চকলেট ধরে নিলাম। স্যার। তাহলে 15টা চকলেট যদি থাকে, তাহলে 15টা চকলেটের ভিতরে আপনি নিয়েছেন 1/3 পরিমাণ, তার মানে কয়টা, 5টা। তাহলে রিমেইনিং কয়টা ছিল, 10টা। এই 10টার 3/5 নিছে কে, আপনার ভাই। 10-এর 3/5 কত, 6টা জি স্যার। নাকি, জি স্যার। 6টা। তার মানে টোটাল আপনার ভাই নিছে 6টা, আপনি নিছেন 5টা, তাহলে 15টার ভিতর থেকে 5টা আর 6টা 11টা চলে গেছে, তাহলে রিমেইনিং কয়টা আছে, রিমেনিং 11টা নিয়েছেন আপনারা দুইজন মিলে। বক্সে চকলেট ছিল 15টা, তাহলে রিমেইনিং স্যার। কয়টা থাকবে, 15 4টা। থেকে 11 বাদ দিতে থাকে 4টা। এই 4-এর মান এখানে কত দেওয়া আছে, 20। 20। আর আপনাকে জিজ্ঞাসা করছে বক্সে কয়টা চকলেট অরিজিনালি ছিল, অরিজিনালি চকলেট ধরছিলেন 15টা, তাহলে 15। 4-এর মান দিলে 15-এর মান কত হবে, বের করা যাবে না? জি স্যার। 5 5 15 75, অর্থাৎ অ্যান্সার হবে 75। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। আচ্ছা স্যার, ধরে নেওয়ার ব্যাপারটা যদি আমরা সব অঙ্কে এইভাবে মানে এক্স বা মানে কোনো একটা ভেরিয়েবল না ধরে যদি এরকম লসাগু ধরি তাহলে তো জিনিসটা অনেক সহজ হয়ে আসে। তাহলে কি সব ম্যাথে আমরা এটা করতে পারবো, যে ফ্র্যাকশনের করতে ম্যাথ গুলো? পারবেন, এই জন্যই তো আমি এইভাবেই আপনাদেরকে প্রতিটা ম্যাচ সলভ করে দেখাইছি। ঠিক আছে, বাট যখন একটা ওকে স্যার। আননোন ম্যাথ করতে যাবেন, আননোন ম্যাথে ইউজটা কিভাবে হবে এইটা ফাইন্ডিংটাই হচ্ছে প্রকৃত প্রকৃত শিক্ষা। আমি তো করে দেখালাম, আপনি বুঝছেন, বাট আপনি যখন বাসায় নিজে নিজে অঙ্কগুলা করবেন, তখন এই মেথডটাই আপনি ট্রাই করার চেষ্টা করবেন ওখানে, যে এইভাবে করে আমি করতে পারি কিনা। এবং ওইটা যখন নিজে একবার পারবেন, তারপরে দেখবেন ভাই আপনি সব অঙ্কই পারতেছেন। ঠিক আছে, অসুবিধা নাই। জি আর স্যার। যদি না পারেন, আমি তো আছি, রিভিউ ক্লাসে আবার কথা হবে এগুলো নিয়ে, অসুবিধা হবে না। সবাই কি ক্লিয়ার কিনা বলেন, যে কয়টা ম্যাথ ক্লাসে করলাম আজকে, আমরা কি বুঝতে পারছি কিভাবে করছি, বা আমরা নিজেরা প্র্যাকটিস কিভাবে করব? জি স্যার।
ওকে, তো এটাই ছিল আজকের ক্লাসের জন্য লাস্ট ম্যাথ। আমি একটু বলে রাখতেছি এখনই যে আমাদের নেক্সট ক্লাস যেটা সেটা আমরা নিব হচ্ছে প্রিলিমিনারি ক্লাস, শুধু ওখানে আমরা কোনো রিটেন ম্যাথ করব না। প্রিলিমিনারি ক্লাস হবে রেশিও প্লাস পার্টনারশিপ প্লাস মিক্সচারের উপর। এটাও বলি রেশিও থেকে ম্যাথের ভ্যারাইটি খুব বেশি নাই, হ্যাঁ। মোটামুটি 4টা ম্যাথ আছে, যে 4টা ম্যাথ দেখাইলে মোটামুটি সব ম্যাথের নিয়ম কভার হয়ে যাবে। পার্টনারশিপের ম্যাথ আসলে মূলত একই রকম, এখান থেকে 2টা ম্যাথ আমরা করলেই হবে, 4 2 6। আর এখানে মিক্সচার থেকে বহু রকমের ম্যাথ আছে, আমরা হয়তো পার্টনারশিপ থেকেও 4টা ম্যাথ করব, রেশিও থেকে হয়তো আমরা 5টা ম্যাথ করব, 4 আর 5 9টা। মিক্সচার থেকে আমরা 6টা ম্যাথ করব, বাট মিক্সচারের টোটাল রুল আছে 4টা। 4টা নিয়মের অঙ্ক আমরা প্রিলিমিনারিতে আসতে দেখি আমরা 6টা ম্যাথ, অর্থাৎ টোটাল আমরা 15টা ম্যাথ আগামী ক্লাসে করব। আর এইখানের উপরেই আমরা একটা রিটেন ক্লাস করব তারপরের ক্লাসে, ঠিক আছে। এই একই টপিকের উপরে হয়তো রিটেন ক্লাসে আমরা হয়তো 10টা রিটেন ম্যাথ সলভ করবো আর কি। তো সেই হিসাবে এরকম হইতে পারে যে মিক্সচার থেকে আমরা করব হচ্ছে 4টা, রেশিও থেকে করব 4টা, পার্টনারশিপ থেকে 2টা, এভাবে। তো এইটা শেষ হবে রিটেন ক্লাসটা, প্রিলিমিনারি ক্লাসটা, আজকের ক্লাসটা সহ। এরপরে হচ্ছে আমরা লেকচার 4 5 6 এর উপরে একটা রিভিউ করব, ঠিক আছে। স্যার তো রিভিউ ক্লাস করি আর যাই করি না কেন, মোটামুটি ফ্র্যাকশনের ক্লাস তো শেষ, রিটেন সহ। আপনারা মানে বাসায় আপনাদের যার কাছে যে বই আছে ওই বই থেকে, বা আপনাদের যে লেকচার শিটটা আছে কোচিং এর, সেই কোচিং এর লেকচার শিটে যত ম্যাথ আছে ফ্র্যাকশন সবগুলো করে ফেলবেন ইন দ্য মিন টাইম, আগামী ক্লাসের আগে, ঠিক আছে। আগামী ক্লাসের আগে এই সব অঙ্ক করে ফেলবেন। আর আমি ক্লাসে যে ম্যাথ গুলো করাইলাম এগুলো আবার নিজেরা একবার ট্রাই করবেন। ফাইলটা তো আজকে আমি গত ক্লাসের ফাইল দেই নাই, কারণ গত ক্লাসের মানে কিছু পড়া আমরা আজকে পড়ছি। ওই ফাইলটা এবং আজকের ফাইলটা আমরা একসাথেই শেয়ার করে দিব। ওই 2টা ফাইলেরই যে কয়টা ম্যাথ আছে ম্যাথ গুলো আবার নিজেরা আরেকবার করবেন, যাতে করে এগুলো পারতেছেন কিনা দেখবেন। তবে শুধু এই ম্যাথ গুলো করলে হবে না, আপনাকে অবশ্যই আপনার বাসায় যে অঙ্ক বই বা আপনার যে কোচিং এর লেকচার শিটের যে ম্যাথ গুলো আছে ওগুলো আপনাকে ইন দ্য মিন টাইম সলভ করে ফেলতে হবে। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার আমরা যে আগের চ্যাপ্টারের ম্যাথ গুলো করার সময় আপনি একটা শর্টকাট বা কিরকম মানে বলতে পারতেছি না, একটা রেশিও টাইপের বলছিলেন যে ইন ফিউচারে শেখানো হবে, সেটা কি আমাদের মিক্সচার চ্যাপ্টারে বা? আমি রেশিও যেদিন পড়াবো ওই দিন বুঝাবো এটা। আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে আবার। সবাই পড়াশোনা স্যার। ঠিকঠাক মতো করেন, ঠিক আছে। নমস্কার। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।